অডিও কথনে সবাইকে স্বাগত জানাচ্ছি। গল্প পাঠে আমি সাথে থাকব রাজিয়া সুলতানা। আমরা শুরু করেছিলাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভ্রমণ কাহিনী বিজনে নিজের সঙ্গে। ভ্রমণ কাহিনীটির প্রথম দুটি পর্ব আমি আগেই আপলোড করেছি। ডেসক্রিপশন বক্সে সেই দুটি পর্বের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। আজকে আমি পড়ব শেষ পর্ব। আমন্ত্রিত কবিদের মধ্যে শাড়ি পরা মেয়ে একটিই আছে। সে এসেছে শ্রীলঙ্কা থেকে। শ্যামলা রঙের ছোটখাটো চেহারার তরুণীটিকে হুবহু বাঙালি বলে মনে হয়। তাকে আমি বলেছিলাম, তুমি কলকাতার রাস্তা দিয়ে হাঁটলে সবাই তোমাকে বাঙালি মেয়ে ভেবে ভুল করবে। মেয়েটির নাম রামিয়া জিরা সিংহে। সে হেসে বলেছিল, জানি, আমাদের সঙ্গে বাংলার মানুষদের কিছু কিছু মিল আছে। কিন্তু আমি শ্রীলঙ্কায় গিয়ে দেখেছি সেখানকার মানুষেরা আমাদের ছেলে বিজয় সিংহ হেলায় লঙ্কা করিল জয় এ তথ্য মানতেই চায় না। বিজয় সিংহ বাঙালিও নয়, খুব সম্ভবত গুজরাটি। রামায়ণের কাহিনীও সেখানে অনেকে জানে না, কিংবা জানলেও আলোচনা করতে চায় না। ওখানকার স্কুল কলেজে পড়ানো হয় না রামায়ণ, কারণ রামায়ণ অনুযায়ী তো শ্রীলঙ্কার অধিবাসীদের পূর্বপুরুষ সবাই ছিল রাক্ষস। পাকিস্তানে এখন শাড়ি পরা নিষিদ্ধ। পাকিস্তান থেকেও একজন মহিলা এসেছেন, তিনি সালোয়ার কামিজ পরা, মধ্যবয়সী, খুবই সপ্রতিভ এবং তুখোড়। আমি তাকে প্রথম দিন দেখতে পাইনি। তিনি এক সকালে ডাইনিং রুমে আমায় খুঁজে বার করলেন এবং অবাক করে দিয়ে বললেন, তিনি আমার নাম জানেন এবং নবনীতা দেবসেনের সঙ্গে ভালো পরিচয় আছে। কিশোর নাইদ নামে এই কবি পেশায় সরকারি অফিসার, একসময় পূর্ব পাকিস্তানে ছিলেন, তাই কিছু কিছু বাংলা জানেন। কিশোর নাইদ সেই ধরনের মহিলা যার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরই মনে হয় অনেক দিনের চেনা। একটি অধিবেশনে কিশোর আর আমি পাশাপাশি বসেছিলাম। কবিতা পাঠ পরপর কিশোর ফিসফিস করে নানান রকম মজার মজার গল্প বলছিল। কিশোরের উর্দু কবিতার আংশিক রস গ্রহণে আমার অসুবিধে হলো না। উর্দু গজল তো আমরা হরদমই শুনি। আমার বাংলা কবিতাও কিশোর খানিকটা বুঝেছে বলে দাবি করল। একজন সুইডিশ মহিলা ঘুরে ঘুরে বিভিন্ন দেশের কবিদের সাক্ষাৎকার নিয়েছিলেন তার পত্রিকার জন্য। আমাকে তিনি এতবার ডাকলেন, বসা হলো হোটেলের সংলগ্ন এক রেস্তোরাঁয়। সেখান থেকে রাস্তার দৃশ্য দেখা যায়। সন্ধে হয়ে এসেছে। মহিলাটির সঙ্গে কথা বলতে বলতে আমি চমৎকৃত। বাংলা সাহিত্য বিষয়ে তার দারুণ জ্ঞান। তিনি জানেন জীবনানন্দ দাশের সঙ্গে সুধীন্দ্রনাথ দত্তের কতখানি প্রভেদ, নজরুল ইসলামের আবির্ভাবের গুরুত্ব, এমনকি উত্তরবঙ্গে যে নকশালবাড়ি নামে একটি গ্রাম আছে যেখান থেকে সামরিক বিপ্লবের উদ্ভব, তাও তার জানা। কিছুক্ষণ পরে কিশোর সেখানে এসে উপস্থিত হলো। সাক্ষাৎকার বন্ধ হয়ে শুরু হলো আড্ডা। আমরা বিয়ার নিয়েছিলাম। কিশোর কি খাবে জিজ্ঞেস করতেই সেও বিয়ার চাইল। পাকিস্তানে মদ্যপানের ব্যাপারে নাকি কঠোর বিধিনিষেধ আছে। কিশোরের ব্যবহার দেখে মনে হলো সে সুরাপানে বেশ অভ্যস্ত। ঘন্টা দুয়েক পরে আড্ডা ভাঙার সময় আমি রমণী দুটিকে বললাম, তোমরা ব্যাগে হাত দেবে না, বিয়ার টিয়ারের বিল সই করব আমি। ওরা আপত্তি করার চেষ্টা করতেই আমি বাধা দিয়ে বললাম, শোনো, আমি মেল শোভেনিস্ট। মেয়েদের টাকা পয়সা নিয়ে নাড়াচড়া করা দেখতে আমার ভালো লাগে না। সুইডিশ মহিলাটি মেনে নিলেও কিশোর হই হই করে উঠল। সে তার ভাগের অংশ দেবেই। আমি বললাম, কিচ্ছুতেই না, তুমি আমাদের টেবিলে এসে বসলে কেন? কিশোর আমার হাত চেপে ধরল। আমি তা ছাড়াবার জন্য টানাটানি করছি। সুইডিশ মহিলাটি বললেন, এবার কি ভারত পাকিস্তান যুদ্ধ হবে নাকি? আমি বললাম, তা হতেই পারে। কিশোর বলল, তুমি বুঝি ভাবছো এবারেও তোমরা জিতবে? আর তা হবে না। আমি বললাম, আজকাল কোনো যুদ্ধেই কেউ জেতে নাকি? কেউ জেতেও না, কেউ হারেও না, আবার আগের অবস্থায় ফিরে যায়। মাঝখান থেকে শুধু বহু প্রাণ ও বহু অস্ত্র নষ্ট হয়। তবে আপাতত এখানে এই যুদ্ধটা আমি জিতব। কিশোর জিজ্ঞেস করলো, কত টাকা পর্যন্ত হলে তুমি মেয়েদের খরচ দিয়ে দাও? মোক্ষম প্রশ্ন। অতি বুদ্ধিমতী মহিলা তো। হাসতে হাসতে বললাম, তোমরা 2-3 হাজার টাকা খেয়ে ফেললে আমি মোটেই দিতাম না। 100-150 হলে ভাগাভাগি করাটা ভালো দেখায় না। কবিদের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যা 10%, অর্থাৎ খুবই পুরুষ প্রাধান্য। অথচ আমাদের দেশে তো বটেই, অন্যান্য দেশেও বিশ্ববিদ্যালয়ের সাহিত্যের পড়ুয়াদের মধ্যে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা বহু গুণ বেশি।
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা এম.এ ক্লাসে মেয়েদের উজ্জ্বল উপস্থিতির মধ্যে ছেলেদের প্রায় খুঁজেই পাওয়া যায় না। বেশ কয়েকজন কবি লাজুক এবং একাচোরা, আর কিছু কবি হইচই প্রবণ। ওয়েস্ট ইন্ডিজ ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জের কালো রঙের কবিরা সব সবল ও দীর্ঘকায়, জোরে জোরে কথা বলে। এদের বেশ কয়েকজনের মাথায় আমাদের দেশের পাহাড়ি সাধু সন্ন্যাসীদের মতন দীর্ঘ জটা। এটাই নাকি এখনকার ফ্যাশন ওইসব অঞ্চলে। পিঠ পর্যন্ত ঝুলন্ত শক্ত জটা নিয়ে এরা ঘুমন কি করে? এটা যেন আমারই সমস্যা। কয়েকদিনের মধ্যেই সবচেয়ে অমিশুক হিসেবে আমার পরিচিতি রটে গেল। কেউ কেউ এসে অভিযোগও করেছে, তুমি অন্যদের সঙ্গে মেশো না কেন, কথা বলতে চাও না কেন? আর সবচেয়ে মিশুক আর ঠিক জনপ্রিয় না হলেও সবচেয়ে বিতর্কিত হলেন আমেরিকার কবি আমিরি বরাকা। ইনি কৃষ্ণাঙ্গ হলেও লম্বা চওড়া নন, ছোটখাটো, প্রায় বৃদ্ধ, মুখে দাড়ি, ভাবভঙ্গিতে অ্যালেন গিন্সবার্গের অনুকরণ। ইনি ডেকে ডেকে সবার সঙ্গে আলাপ করেন এবং বিলি করেন নিজের সম্পাদিত পত্রিকা, যে পত্রিকায় আগুন ঝরছে। সব লেখাতে আমেরিকার শাসক সম্প্রদায় এবং প্রেসিডেন্টকে তীব্র আক্রমণ। এর মতে আমেরিকা দেশটায় চলছে অগণতান্ত্রিক গণতন্ত্র, আর প্রেসিডেন্ট বুশ বর্ণবিদ্বেষী ও জাল জোচ্চুরি করে জিতেছেন। আমেরিকার রাষ্ট্রপতির বাবা মা তুলে গালাগাল করলেও পার পাওয়া যায়, কোনো শাস্তি হয় না। প্রেসিডেন্ট কেনেডি খুন হবার পর তার উত্তরাধিকারী জনসনকে খুনি সাজিয়ে নাটক লেখা হয়েছিল। আমিরি বকারার কবিতা পাঠের সময়ও গালাগালিগুলি খুব প্রকট ও উচ্চকণ্ঠ। কোনো কোনো কবির মুখের ভাবে একটা প্রচ্ছন্ন অভিমান লেগে থাকে সব সময়, যেন তিনি বলতে চান, আমি যে নিজের দেশের কত খ্যাতিমান কবি তা তোমরা বুঝতেই পারছো না। শুনেছিলাম এই সম্মেলনে মার্কেজ আসবেন, আসেননি। তিনি অসুস্থ, ক্যান্সার রোগে আক্রান্ত। সকালবেলা ব্রেকফাস্টের সময় কয়েকদিনের মধ্যেই একটা ঘটমান নাটক লক্ষ্য করলাম। একজন কৃষ্ণকায় বৃদ্ধ কবির সঙ্গে সব সময় থাকে তার প্রায় হাঁটুর বয়সী এক তরুণী। এরা কোন দেশের আমি জানি না। কাছাকাছি টেবিলে দেখতে পাই কবিটির সঙ্গে থাকে একগাদা কাগজ ও বইপত্র। তিনি অন্য কারোর সঙ্গে কথা বলেন না, শুধু মেয়েটির সঙ্গে ফিসফিস করেন এবং ঘন ঘন হিসি করতে যান। তিনি উঠে গেলেই অন্য টেবিলের কোনো না কোনো অত্যুৎসাহী কবি উঠে আসে মেয়েটির সঙ্গে ভাব জমাবার জন্য। মেয়েটির বয়স বড়জোর 22-23, পুরোপুরি কালো নয় গায়ের রং, মূলটে ধরনের মুখখানায় অপূর্ব লাবণ্য মাখা আর লজ্জা লজ্জা ভাব। আজকাল লাজুকতা পশ্চিমী দেশে আর দেখাই যায় না। যুবকেরা মেয়েটিকে অন্য টেবিলে ডাকলে সে প্রবলভাবে মাথা নেড়ে আপত্তি জানায়, আর বৃদ্ধ কবিটি ফিরে এসে অন্য যুবকদের সঙ্গে কথা বলতে দেখলে অমনি মেয়েটিকে বকাবকি শুরু করেন। কবিটি কি তার মেয়েকে সঙ্গে এনেছেন? তাকে সর্বক্ষণ পাহারা দিয়ে রাখতে চান? এসব দেশে এটা মোটেই স্বাভাবিক নয়। পরে জানা গেল ওরা স্বামী স্ত্রী। বৃদ্ধস্ব তরুণী ভার্যার প্রতি বেশি বেশি দুর্বলতা ও সব সময় হারানোর ভয় সব দেশে একই রকম। একদিন আমি এই একটা টেবিলে একা বসে আছি, অন্য টেবিলে জায়গা না পেয়ে ওই দুজন খাবারের প্লেট নিয়ে বাধ্য হয়ে বসলেন আমার পাশে। আলাপ করতে না চাইলেও ভদ্রতাসূচক সুপ্রভাত তো বলতেই হয়। সেইটুকু বলেই আমি হাতের বইতে মনোনিবেশ করি। এখানকার কোনো খাবারই আমার রুচছে না, এমনকি পাউরুটিও এমন খড়মড়ে যে মনে হয় গাল কেটে যাবে। একদিন মাত্র ডিমের ঝুরঝুরি বা স্ক্রাম্বলড এগ দেখা গিয়েছিল, আমি শুধু দেখেছি, নিজে পাইনি। লাইনে দাঁড়িয়ে সেই ভাণ্ডটা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে নিঃশেষ। খরাপীড়িত মানুষের মতন আগের লোকেরা যে যতটা পারে তুলে নিয়েছে, তাই আমি শুধু কাপের পর কাপ কফি খাই। আমি নিজে থেকে কোনো কথা বলছি না কিংবা মেয়েটির প্রতি চোরা দৃষ্টিপাত করছি না দেখে বোধহয় বৃদ্ধ কবিটি নিশ্চিন্ত হলেন। হঠাৎ জিজ্ঞেস করলেন, তুমি কি ভারতীয়? আমি মাথা নেড়ে বোঝালাম যে তার অনুমান সঠিক। তিনি আবার বললেন, আমি ভারতীয় সম্পর্কে আগ্রহী, কিছু কিছু ভারতীয় দর্শন পড়েছি। এবারে মাথা নাড়লাম দুবার। সকালবেলা অনর্থক বাক্য ব্যয় করা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় বলে আমি দুবার মাথা নেড়ে বুঝিয়ে দিলাম, ওর ভারতীয় দর্শন সম্পর্কে আমার আগ্রহ থাকতে পারে, কিন্তু সে বিষয়ে এখন আলোচনার আমার কোনো আগ্রহ নেই। তিনি আবার বললেন, উপনিষদে চমৎকার কবিত্ব আছে। আবার দুবার শিরশ্চালন। মেয়েটি খানিকটা বিস্ময়ের সঙ্গে তাকিয়ে আছে এদিকে। এই কবি অন্য কারোর সঙ্গে কথা বলতে চান না, আমি শুধু ভারতীয় বলেই যেন দয়া করছেন। আমি কেন এই দয়া নিতে যাব?
এরপরেও তিনি বললেন, আমার নাম হেজো ডি কস্টা, আমি হেইটি থেকে এসেছি। এবারে আমাকে মুখ খুলে নিজের নাম জানিয়ে বলতেই হলো, আপনার সঙ্গে আলাপ করে সুখী হলাম। তারপর উঠে গেলাম কফি আনতে। ফিরে এসে দেখি কবিটি নেই, বসে আছে মেয়েটি। কবি তাহলে গেছেন হিসিখানায়। মেয়েটির সঙ্গে চোখাচোখি হতেই সে ইংরেজিতে বলল, তুমি ভারতীয়? আমার খুব ভারতে যেতে ইচ্ছে করে। একজন ঈর্ষাকাতর বৃদ্ধকে উপেক্ষা করলেও একটি তরুণীকে অবহেলা করব কেন? হেসে বললাম, এসো, একবার ভারতে বেড়াতে এসো। সে বলল, ভারত যে অনেক দূর। হ্যাঁ, অনেক দূর। তুমি কি কবিতা লেখো? মেয়েটি প্রবলভাবে মাথা নেড়ে বলল, না না, আমি কবিতা লিখতে পারি না। কবিতা লেখা সহজ নাকি? আমি একটা বাচ্চাদের স্কুলে পড়াই। আমার খুব ইচ্ছে সাংবাদিক হওয়ার। সেটা খুব শক্ত নয়, চেষ্টা করলেই পারো। অসুবিধে আছে, সাংবাদিকতা করতে হলে বাইরে ঘোরাঘুরি করতে হয়। সেটা উনি পছন্দ করেন না। তোমার নাম কি? আমার নাম ফ্রাঁসোয়াজ। ফরাসি নাম? হ্যাঁ, তুমি ফরাসি ভাষা জানো? জানি নাই বলা যায়, তবে ফরাসিতে ছেলেদের নাম হয় ফ্রাঁসোয়া আর মেয়েদের নাম ফ্রাঁসোয়াজ। এটা অন্তত বুঝি। তোমাদের ভাষা বুঝি ফরাসি? আমাদের ইংরেজি, ফরাসি আর হেইশিয়ান, তিনটে ভাষাই শিখতে হয়। আমার স্বামী আরো অনেক ভাষা জানেন। মেয়েটির গলার আওয়াজটি বেশ মিষ্টি, লাজুকভাবেই আস্তে আস্তে কথা বলে। একটি অফর্সা মেয়ের ফরাসি নাম কেমন যেন অসঙ্গত মনে হয়। শ্যামলী কিংবা কৃষ্ণা নামেই ওকে বেশি মানাতো। আমাদের দেশে কোনো কোনো মেয়ের নাম শেলি কিংবা বিউটি হয়। সে নাম শুনলেই অন্যদিকে তাকাতে ইচ্ছে করে। মেয়েটির ৩টি ভাষা জানে, স্কুলে পড়ায়। তার মানে নিজস্ব জীবিকা আছে। কিন্তু তার সাংবাদিকতা করার স্বাদ মেটাতে দেবে না তার হিংসুক স্বামী। ওর রূপ আর গুণ দুই আছে। তবুও বাপের বয়সী একজন বৃদ্ধকে বিয়ে করতে গেল কেন? নাম করা কবি, সেই খ্যাতির মোহ। কিন্তু এ কথা তো জিজ্ঞেস করাও যায় না। ভারতের নাম শুনেই বৃদ্ধ কবিটির উপনিষদের কথা মনে পড়েছিল, দর্শন ও কবিত্ব। কিন্তু বর্তমান ভারত তো উপনিষদের দেশ নয়। বর্ণবৈষম্য, জাতপাতের অবিচার, ধর্মভেদের লড়াই, কত রকম নীচতা, ক্ষুদ্রতা প্রতিদিন চোখে পড়ে। গৌতম বুদ্ধ ও মহাত্মা গান্ধীর দেশ হওয়া সত্ত্বেও হিংস্রতা ও হানাহানি চলছে সারা দেশ জুড়ে। প্রাচ্য দেশে ভারতই প্রথম পারমাণবিক অস্ত্র বানাবার অপরাধে অপরাধী। বাংলা ভূগোল বইতে যার নাম হাইতি, এখানে সকলে বলে হেইটি। সে দেশটা সম্পর্কেও আমরা কতটুকু জানি? হেইটি নাম শুনলেই মনে পড়ে অরাজকতা ও স্বৈরাচার, অশান্তি ও খুনোখুনি। একসময় সেখানকার এক কুখ্যাত স্বৈরাচারী শাসক পরিচিত ছিল পাপা ডক নামে। তার এক গুপ্ত বাহিনীর নাম ছিল টনটন। হিটলারের গেস্টাপোদের মতন। তাদের হাতিয়ার ছিল পাতলা লিকলিকে ছুরি। সামান্য সন্দেহে তারা হাজার লোককে পেটের মধ্যে ওই ছুরি চালিয়ে হত্যা করেছে। গ্রাহাম গ্রিন এই সময়টা নিয়ে দ্য কমেডিয়ান্স নামে একটা বাস্তব উপন্যাস লিখেছিলেন। সেটা হলিউডের নামকরা ফিল্মও হয়েছিল। এলিজাবেথ টেইলর ও রিচার্ড বার্টন ছিল প্রধান ভূমিকায়। এখনো হেইটিতে মানুষের গণতান্ত্রিক স্বাধীনতা নেই। এক একটা দেশ সম্পর্কে এরকমই এক ধরনের একপেশে পরিচিতি ছড়িয়ে থাকে বহির্বিশ্বে। আজ সকালের আগে আমিও তো জানতাম না হেইটিতে রয়েছে এই বৃদ্ধ হোজে ডি কস্টার মতন বহু ভাষাবিদ কবি, যিনি উপনিষদের খবর পর্যন্ত রাখেন। আর এই ফ্রাঁসোয়াজের মতন সুন্দরী, মিষ্টি স্বভাবের মেয়ে নিশ্চয়ই আরও আছে এর মতো। কোনো একটা দেশের নামে সে দেশের মানুষের পরিচয় হতে পারে না। এই জন্যই আমার মাঝে মাঝে মনে হয় দেশ জিনিসটাই একটা গাঁজাখুরি ব্যাপার। চোখ ও মুখের সৌন্দর্য ছাপিয়েও ফ্রাঁসোয়াজের নম্র ও লাজুক ভঙ্গিটি আমার বেশি ভালো লেগেছিল। কিছুক্ষণ নীরবভাবে পরস্পরের দিকে তাকিয়ে থেকে আমি হঠাৎ বলে ফেললাম, ফ্রাঁসোয়াজ, তোমার মুখটা দেখলেই মনে হয় তোমার মধ্যে একটা সুন্দর সারল্য আছে। এই উক্তিটিতে পুরুষ সুলভ স্তুতির চেয়ে স্নেহের ভাবটাই বেশি। ফ্রাঁসোয়াজ আরও লজ্জা পেয়ে মাথাটাকে নিচু করে প্রায় টেবিলের সঙ্গে ছুঁয়ে ফেলল। আর কোনো কথা হলো না। ফিরে এলেন তার স্বামী। আরও দুজন এসে যোগ দিল আমাদের টেবিলে। এরপর আর কোনো সকালে আমাদের এক টেবিলে বসা হয়নি। সবাই তো আর এক সময় আসে না। 7:30 থেকে 9:30, এর মধ্যে যার যখন খুশি। দূর থেকে দেখেছি কয়েকবার। চোখাচোখি হলে ফ্রাঁসোয়াজ এক ঝিলিক হাসি উপহার দিয়েছে। জীবনে আর কখনো দেখা হবে না,
ঠিকানা বদলাবদলিও করিনি, তবু যেন ওর সঙ্গে একটা চিরস্থায়ী বন্ধুত্ব হয়ে গেল। হেইটি নামের দেশটার ভাবমূর্তি বদলে দিল এই এক দম্পতি। কয়েকদিন পর দেখি বৃদ্ধ কবিটি একা বসে আছেন ব্রেকফাস্ট টেবিলে। এর আগে সব সময় ওদের দেখেছি একসঙ্গে। মেয়েটির অসুখ করলো নাকি? ওর কাছে খোঁজ খবর করতে গেলে উনি হয়তো উল্টো ভাববেন। মনের মধ্যে রয়ে গেল অদম্য কৌতূহল। পরের দিনও তাই। অন্য এক টেবিলে একা একা বসে কাপের পর কাপ কফি খেয়ে যাচ্ছেন বৃদ্ধ কবি। সামনে যথারীতি একগাদা বই। তিনি পড়ছেন না, শূন্য উদাস দৃষ্টি। ফ্রাঁসোয়াজের অনুপস্থিতিতে সকালবেলায় এই ঘরের ছবিটি অসম্পূর্ণ মনে হয়। ফ্রাঁসোয়াজ অসুস্থ কিনা তা জানার একটা বুদ্ধি মাথায় এসে গেল। কবিরা কে কোন ঘরে থাকে তার একটা তালিকা দিয়ে দেয়া হয়েছে। আমি চট করে উঠে গিয়ে হোটেলের লবি থেকে ফোন করলাম হোজে ডিকস্টার ঘরে। কেউ ধরল না। ফোন বেজেই গেল। তাহলে তো ফ্রাঁসোয়াজ ঘরেও নেই। বেশি অসুস্থ, হাসপাতালে গেছে। তরুণী, স্বাস্থ্যবতী, তার হঠাৎ এমন কি গুরুতর অসুখ হতে পারে? পরদিনও ফ্রাঁসোয়াজকে দেখা গেল না। অসুস্থ হয়ে পড়লেন তার স্বামী। বৃদ্ধ কবি একা একাই বসেছিলেন ব্রেকফাস্ট টেবিলে। হঠাৎ তিনি এলিয়ে পড়ে গেলেন মাটিতে। চেয়ারও পড়ে গিয়ে জোর শব্দ হলো। আরো কয়েকজনের সঙ্গে আমি দৌড়ে গেলাম তার কাছে। ধরাধরি করে তোলা হলো। তিনি অজ্ঞান হয়ে যাননি। বারবার বলতে লাগলেন, এমনি মাথাটা ঘুরে গিয়েছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তিনি অন্য কোনো রকম সাহায্য প্রত্যাখ্যান করে চুমুক দিতে লাগলেন কফিতে। তার কথার মধ্যে রয়েছে গাম্ভীর্য ও ব্যক্তিত্ব। আমার টেবিলে আরো 4-5 জন বসেছিল। আমি ফিরে আসার পর তাদের নিচু গলায় আলোচনা শুনে, যদিও ফরাসি ভাষায়, খানিকটা খানিকটা বোঝা গেল যে ফ্রাঁসোয়াজ নামের মেয়েটি 2 দিন ধরে উধাও হয়ে গেছে। না, আতঙ্কবাদীরা তাকে ধরে নিয়ে যায়নি। তার জামাকাপড়ের হ্যান্ডব্যাগটিও নেই। সে চলে গেছে একজন কলম্বিয়ান কবি ও সাংবাদিকের সঙ্গে। তাকেও আর দেখা যাচ্ছে না। প্রথমেই একটু অভিমান হলো আমার। ফ্রাঁসোয়াজ চলে গেল, আমাকে একবার বলেও গেল না। তারপরেই হাসি পেয়ে গেল। আমাকে সে বলবে কেন? আমি তার কে? তার স্বামী থানা পুলিশ বা হইচই করেনি, কারোর কাছেই মুখ খোলেনি। সাংঘাতিক আঘাত পেয়েছেন নিশ্চয়ই, তা তিনি সহ্য করছেন একা একা। ঈর্ষাপরায়ণ ছিলেন। তরুণী বউকে সবসময় চোখে চোখে রাখতেন। সেগুলোও তো প্রবল ভালোবাসারই লক্ষণ। বুড়ো হয়ে গেছেন, তা আর তিনি কী করবেন? ফ্রাঁসোয়াজ তো জেনে শুনেই তাকে বিয়ে করেছিল। হয়তো জানতেনই ও মেয়ে চলে যাবে একদিন। এরকম আঘাত পেয়েও যে তিনি আত্মসম্মান হারাননি, এজন্য বৃদ্ধ কবিটির ওপর আমার শ্রদ্ধা হলো। যে তরুণ কবি সাংবাদিকটি ফ্রাঁসোয়াজকে ইলোপ করে নিয়ে গেছে, সে নাকি এই ডাইনিং হলে সকাল দুপুরে নিত্য হাজিরা দিত। খুবই সুপুরুষ ও আলাপী। কিন্তু আমি তার চেহারাটা মনে করতে পারলাম না। মনে মনে সেই যুবকটির উদ্দেশ্যে বললাম, দেখিস হারামজাদা, ওই সরল সুন্দর মেয়েটিকে কষ্ট দিস না। টানা 10 দিনের উৎসবে আমার অংশগ্রহণ মোট 8 ঘন্টার জন্য। হোটেল বুকিং 12 দিনের। তাহলে বাকি সময়টা আমি কি করব? ঘুরে ঘুরে দেশটা দেখার উদ্দেশ্য নিয়েই তো এসেছিলাম। কিন্তু নানা রকম বিধিনিষেধ ও সতর্কবাণী শুনে প্রথম থেকেই বুঝেছিলাম সেটা সম্ভব হবে না। একা একা ঘুরে বেড়ানো বিপজ্জনক। অচেনা লোকেদের সঙ্গে আমার দল বেঁধে ঘুরতে ভালো লাগে না। কোথাও একা গেলে আমি অনেক কিছু দেখতে পাই। দল বেঁধে গেলে বিস্তর অবান্তর কথা শুনতে হয়। একজন মাত্র কেউ সঙ্গে থাকলে সুবিধে হতে পারে, কিন্তু সেরকম উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী আমি সংগ্রহ করতে পারিনি। আমার কবিতার স্প্যানিশ অনুবাদ পড়ে দেবার জন্য একজনকে নির্দিষ্ট করা হয়েছে। তার নাম কার্লোস। সেই আমায় সব জায়গায় নিয়ে যাবে, ফিরিয়ে আনবে। এক হিসেবে সে আমার গাইডও বটে। তার উপরেই আমার দেখাশোনার ভার। কার্লোস নামটি স্প্যানিশদের মধ্যে অনেকেরই হয়। এখানেই 3-4 জন কার্লোস আছে। কয়েক দশক আগে কার্লোস নামে একজন আন্তর্জাতিক দুর্ধর্ষ ভাড়াটে খুনি ছিল। সে বহুরূপী এবং বহু নাম ব্যবহার করত। ইউরোপ, মধ্যপ্রাচ্যে অনেক রাষ্ট্রপতি বা বিখ্যাত ব্যক্তির গুপ্ত হত্যার জন্য দায়ী করা হতো এই কার্লোসকে। ফরাসি দেশের রাষ্ট্রনায়ক দ্য গলকে হত্যা করার নিখুঁত পরিকল্পনাও করেছিল সে। কিন্তু সেবারে সে সার্থক হয়নি। দ্য ডে অফ দ্য জ্যাকল এই কার্লোসকে নিয়েই লেখা। আমার গাইড এই কার্লোস নিরীহ প্রকৃতির মানুষ। উচ্চতায় বা স্বাস্থ্যের সে একজন দস্যু সর্দার হিসেবেও বেমানান হতো না। কিন্তু তার চেহারায় খানিকটা বেখাপ্পা ভাব আছে।
শরীরের দৈর্ঘ্যটা যেন সে ঠিক সামলাতে পারে না, ল্যাকপ্যাক করে। অথচ সে খুব রোগাও নয়। তার পোশাকগুলো ঢলঢলে। ফর্সা রং, ককেশিয়ানদের মতো নাক, প্রশস্ত কপাল, তবু তার মুখে কোনো ব্যক্তিত্বের ছাপ নেই। বছর ৪৫ বয়স হবে। কার্লোসের সঙ্গে আমার বন্ধুত্ব হতে পারত, কিন্তু হলো না। তার অনেকগুলি বাধার মধ্যে একটি হলো ভাষা। আমার গাইড হিসেবে তার ইংরেজি জানবার কথা, কিন্তু কোনো বাক্যই সে শেষ করতে পারে না। ২টি-৩টি শব্দ বলেই সে থেমে গিয়ে তোতলাদের মতন বাকি শব্দ খুঁজতে থাকে। যেমন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, আমরা যে এই নুটিবারা নামের হোটেলটায় আছি, এই নুটিবারা মানে কি? সে বলল, ইয়াস, নুটিবারা মিনিট ইজ, নুটিবারা মিনিং ইজ। ব্যাস, তারপর আর কিছু নেই। কিছু বোঝা গেল? এইভাবে কতক্ষণ কথাবার্তা চালানো যায়? আমার একটা তত্ত্ব বা ধারণা আছে, যারা পারিবারিক জীবনে অসুখী কিংবা যাদের বাবা মায়ের জীবনে প্রেম ছিল না, অর্থাৎ প্রেমহীনতার সন্তান, তারাই অর্ধসমাপ্ত বাক্য বলে। কার্লোসকে জিজ্ঞেস করলাম, তুমি বিয়ে করেছ? তোমার ছেলে মেয়ে আছে? ভাঙা ভাঙা বাক্যে ও যা জানালো তাতে বুঝলাম ও বিবাহিত, সন্তান নেই, স্ত্রী এখন নেই, বিচ্ছেদ হয়ে গেছে। তোমার এখন কোনো বান্ধবী নেই? হ্যাঁ আছে, দেখা হয়, রোজ না, মাঝে মাঝে। তুমি কি কবিতা লেখো? না, মানে অনুবাদ করি, মানে নিজেও কয়েকটা লেখার চেষ্টা করেছি, বন্ধুরা ভালো বলে না। তোমার জীবিকা কি? তুমি কোনো চাকরি করো? সে জানালো সে আগে একটা সরকারি কাজ করত, সেটা ছেড়ে দিয়েছে। তাহলে এখন কি করো? এখন কিছু না, মানে এই যে তোমার সঙ্গে রয়েছি। অর্থাৎ সে যে আমার গাইডের কাজ করছে সেজন্য কিছু অর্থ পাবে। কতই বা পাবে? তাও তো মাত্র 10 দিনের জন্য। তার মানে সে বেকার। সরকারি চাকরি সে নিজেই ছেড়ে দিয়েছে না ছাঁটাই হয়েছে তা জিজ্ঞেস করা যায় না। সরকারি হিসেব অনুযায়ী এদেশে শতকরা 20 জন বেকার। সরকারি পরিসংখ্যান কোনো দেশেই যথার্থ হয় না, সুতরাং আরো বেশি হতে পারে। একদিন কার্লোসকে নিয়ে নগর দর্শনে বেরিয়েছিলাম, কিন্তু দেখব কি, 2 পা যেতে না যেতেই সে একটা পাবের দিকে অঙ্গুলি নির্দেশ করে বলল, এখানকার বিয়ার খুব ভালো, তুমি কলম্বিয়ান বিয়ার চেখে দেখেছ? সেখানে গিয়ে 1 বোতল বিয়ার পান করতে হলো। কলম্বিয়ার বিয়ার এমন কিছু আহামরি নয়। আবার মিনিট 10 পরে সে জিজ্ঞেস করলো, তুমি ক্লান্ত হয়ে পড়নি? এই পাবে একটা রেস্তোরাঁ আছে, এটা খুব বিখ্যাত, ওখানে একটু বসে যেতে পারি? 10 মিনিট হেঁটে ক্লান্ত হব কেন? গরম তো নেই। এখানকার আবহাওয়া সারা বছরই নাতিশীতোষ্ণ, তাই এরা বলে চির বসন্তের দেশ। আরও একটা মজার কথা পড়েছি একটা বইতে। ম্যাডেলিন শহরটি সমুদ্র সমতল থেকে 5,000 ফিট উঁচুতে। কলম্বিয়ানরা বলে স্বর্গের চেয়ে মাত্র কয়েক ইঞ্চি নিচে। মৃদু মৃদু ঠান্ডা হাওয়ার মধ্যে হাঁটতে ভালোই লাগছিল, কিন্তু কার্লোসের আগ্রহ আতিশয্যে আবার একটা রেস্তোরাঁয় ঢুকতেই হলো। সিগারেটের ধোঁয়া ও বহু নারী পুরুষের গুঞ্জন ছাড়া আর কোনো বিশেষত্ব নেই। যে মেয়েরা পরিবেশন করছে তাদের সুগোল বক্ষস্থল প্রায় সবটাই পরিদৃশ্যমান। এ দৃশ্য এখানে মোটেই দুর্লভ নয়। কলম্বিয়ার রমণীদের সৌন্দর্য বিশ্ববিখ্যাত। ইউরোপ আমেরিকার অধিকাংশ বিজ্ঞাপনের মডেল হয় নাকি এখানকার মেয়েরা। রাস্তাঘাটে যেসব তরুণীদের দেখা যায় তাদের পোশাক অত্যন্ত আর্ট, স্কিন টাইট যাকে বলে। শরীরের গড়ন বেঢপ হলে পোশাকে খুব কুৎসিত দেখাতো। পোশাকের জন্যই বোধহয় এরা খুব শরীর চর্চা করে। সেই জন্যই এখানকার তরুণীদের উরু, নিতম্ব ও বক্ষদ্বয় একেবারে বিসদৃশ্য নয়, এবং তা প্রদর্শন করতেও এদের লজ্জা নেই। শুধু মেয়েরা কেন, মাঝে মাঝে খুব রূপবান পুরুষও দেখা যায়। শ্বেতাঙ্গ পুরুষদের রূপ বর্ণনায় সবসময় গ্রিক দেবতাদের সঙ্গে তুলনা করা হয়। মিশ্র রক্তের জন্য কলম্বিয়ার অনেক পুরুষও প্রকৃত সুপুরুষ। 1 বোতল বিয়ার শেষ করার পর কার্লোস জিজ্ঞেস করলো, তুমি হুইস্কি পছন্দ করো না? সিভাস রিগাল, ব্ল্যাক লেবেল, কুইন অফ কুইন্স সবই এখানে পাওয়া যায়। অর্থাৎ তার হুইস্কি পানের ইচ্ছে রয়েছে। এইসব নামগুলোর ইংরেজি উচ্চারণও ঠিকঠাক জানে। দিলাম হুইস্কির অর্ডার। নানা রকম চতুরালি করে ও যে আমার পয়সায় মদ্যপান করতে চায় তাও ঠিক নয়। কেননা আমি যখন বিল মেটাচ্ছি তখন ও খুবই কুণ্ঠিতভাবে বলল, আমারই খাওয়ানো উচিত ছিল তোমাকে, কিন্তু আমি আজ বেশি পয়সা আনিনি, অন্য একদিন অবশ্যই। ওর এই কুণ্ঠাটা আন্তরিক।
তৃষ্ণার্তকে যেমন জল প্রত্যাখ্যান করা যায় না, তেমনি এক বিদেশি বেকার স্ত্রী পরিত্যক্ত বান্ধবীহীন ব্যর্থ কবি যদি বিয়ার ও হুইস্কি পান করতে চায়, তাহলে মানবতার খাতিরেই তাকে নিরাশ করা উচিত নয়। তার জন্য পয়সা খরচ করতে আমি রাজি ছিলাম, কিন্তু অতক্ষণ ধরে কি গল্প করব তার সঙ্গে? একে তো তার ভাঙা ভাঙা ভাষা, তাছাড়া তার কৌতূহল প্রবৃত্তিটাই কম। সে আমার কবিতার অনুবাদ পাঠ করছে, কিন্তু আমি আর কি কি লিখি কিংবা মূল বাংলা সাহিত্য সম্পর্কেও তার কোনো আগ্রহ নেই। আমি কোথায় থাকি কিংবা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে ও কিচ্ছু জানতে চায় না। আমি স্প্যানিশ ভাষা জানি না, কিন্তু অনুবাদে স্প্যানিশ সাহিত্য আমরা সবাই বেশ কিছু পড়েছি। একসময় ইংরেজি মাধ্যমেও অনুবাদ করেছিলাম কিছু স্প্যানিশ কবিতা। পাবলো নেরুদা, গার্সিয়া লোরকা, আন্তোজিও মাচাদো, হুয়াও রাসেল হিমেনেজ এদের রচনার উল্লেখ করলেও তেমন কিছু তাপ উত্তাপ নেই কার্লোসের। হিমেনেথের একটি কবিতা আমার খুব প্রিয়। ওখানে কেউ না, জল। কেউ না? জল কি কেউ নয়? ওখানে কেউ না, ফুল। ওখানে কেউ না, তবু ফুল কি কেউ নয়? ওখানে কেউ না, হাওয়া। কেউ না, হাওয়া কি কেউ না? কেউ না, মায়া। ওখানে কেউ না, আর মায়া কি কেউ না? কার্লোসকে জিজ্ঞেস করলাম, তোমার এটা কেমন লাগে? এর মূল স্প্যানিশ তোমার মুখস্থ আছে? কার্লোস জানালো যে কবিতাটা ভালোই, কিন্তু মূল তার মুখস্থ নেই। শুনেছিলাম মূল স্পেন ভূখণ্ড থেকে এত দূরে হলেও কলম্বিয়ায় খাঁটি ক্যাস্টেলিয়ান স্প্যানিশ ভাষায় প্রায় অবিকৃত রাখার চেষ্টা করা হয়েছে। কানাডার একাংশ যেমন ফরাসি ভাষী হলেও সে ভাষা অনেকখানি বদলে গেছে মূল ফরাসিদের ভাষা থেকে, এরা সেটা হতে দেয়। কিন্তু স্পেনের বড় বড় কবি লেখকদের নিয়ে এরা আদিক্ষেতাও করে না। আমাদের দেশে কিংবা বাংলাদেশের কবিতা উৎসবে যেমন মৃত কবিদের নামে মঞ্চ হয় কিংবা বড় বড় পোস্টারে উদ্ধৃত থাকে তাদের রচনা, এখানে সেসবের কোনো নিদর্শন চোখে পড়েনি। যাকে বলে হিরো ওয়ারশিপ, সেটা নেই এদের সাহিত্য জগতে। এমনকি গার্সিয়া মার্কেজ সম্পর্কে দু একজনের সঙ্গে কথা বলে যা উত্তর পেয়েছি, তাতে অবাক হতে হয়। কলম্বিয়ার সন্তান বিশ্ববিখ্যাত মার্কেজকে নিয়ে এদের গর্ব করারই তো কথা, কিন্তু এরা বলল হ্যাঁ, কারুর কারুর মতে মার্কেজ বেশ বড় লেখক, আবার কারুর কারুর মতে অনেকটাই চমক সৃষ্টির চেষ্টা। এমন কিছু না। বাংলার একটা প্রবাদ আছে, এ গায়ের মেধো ভিন গায়ের মধুসূদন। মার্কেজেরও দেখছি সেই অবস্থা। স্প্যানিশ ভাষায় সমসাময়িক অপর এক মহার্ঘ লেখক বরহেজ একসময় মার্কেজের নোবেল পুরস্কারপ্রাপ্ত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিচুড সম্পর্কে তির্যকভাবে বলেছেন, ওই বইটা ভালো, কিন্তু আর একটু ছোট করা উচিত ছিল, আর নাম দেওয়া উচিত ছিল 50 ইয়ার্স অফ সলিচুড। 50 বছরেই তো মার্কেজ নোবেল প্রাইজ পেয়ে গেছেন, তারপর আর নির্জনতা কোথায়? ওই একদিনই কার্লোসের সঙ্গে বেরিয়েছিলাম, আর না। এরপর থেকে ওকে আমি একটু এড়িয়েই চলতাম। আর একদিন বেপরোয়া হয়ে বেরিয়ে পড়লাম একাই, কর্তৃপক্ষের নিষেধ অমান্য করে। খানিকটা হেঁটে যাবার পর ভয় ভয় করতে লাগলো। আগের দিনই নিউজিল্যান্ড থেকে আগত কবিটিকে কোথায় যেন মারধর করা হয়েছে, কেড়ে নেওয়া হয়েছে তার ক্যামেরা ও টাকা পয়সা, এরকম শুনেছি। মারধরের চেয়ে বেশি আশঙ্কা অপহরণের। এখনই নাকি 300-র বেশি বিদেশি পর্যটককে আটকে রাখা হয়েছে দুর্গম পাহাড় অঞ্চলে। অল্প বয়স হলেও না হয় কিছুদিন জঙ্গিদের আস্তানায় কাটিয়ে আসার অভিজ্ঞতা সঞ্চয় করা যেতে পারত। এখন সেটা বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। তাছাড়া মাঝে মাঝে ওরা নাকি একজন দুজনকে খুন করে বাইরে ছুড়ে দেয়। যে দেশের রাজনীতি সম্পর্কে আমার স্পষ্ট ধারণাই নেই, সেখানে খামোখা প্রাণটা দিতে যাব কেন? একটা ট্যাক্সিতে চড়ে বসলাম, কিন্তু যাব কোথায়? কার্লোসকে জিজ্ঞেস করেছিলাম এই শহরে দ্রষ্টব্য স্থান কি কি আছে। সে অনেক ভেবেচিন্তে বলেছিল, সেরকম তো কিছুই নেই, তবে কিছু দূরে একটা সাজানো গ্রাম আছে, সেখানে আছে অনেক রকমের রেস্তোরাঁ। এত দূর দেশে এসে শুধু রেস্তোরাঁ দেখতে যাব? আর ট্যাক্সিতে নগর পরিক্রমা অত্যন্ত নির্বোধের মতন ব্যাপার। তার চেয়ে হোটেলের সামনের বড় রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকলে অনেক কিছু দেখা যায়। শহরটি নেহাত ছোট নয়, জনসংখ্যা 20 লক্ষের বেশি। দরিদ্র দেশ বলে বিদিত হলেও শহরের রাস্তাঘাটে তা প্রকট নয়। ভিখিরি নেই, আমাদের দেশের মতন প্রচুর ফেরিওয়ালা আছে, তারা চেঁচিয়ে জিনিস বিক্রি করে। ট্যাক্সিগুলো লটঝরে নয়, অন্য যানবাহনও উন্নত, উঁচু দিয়ে চলা স্কাই ট্রেন আছে।
রাস্তাগুলি ঝকঝকে ও প্রশস্ত। সম্প্রতি নাকি এ শহরের সব রাস্তায় নতুনভাবে গড়া ও মেরামতের পর মেয়র মশাই ঘোষণা করেছেন, কেউ যদি কোনো রাস্তায় একটা খানাখন্দ খুঁজে বার করতে পারে তাকে পুরস্কৃত করা হবে। এই দৃষ্টান্ত অনুসারে কলকাতার মেয়র মহোদয় উল্টো একটা ঘোষণা করতে পারেন, কেউ যদি এই শহরে এমন একটাও রাস্তা খুঁজে বার করতে পারেন যেখানে খানাখন্দ নেই, তাহলে পুরস্কার পাবে সে। দরিদ্র হলেও এখানকার অধিকাংশ মানুষই বেশ ফুর্তিবাজ। এরা নাচ গান ভালোবাসে। শুক্রবার বিকেলের পর থেকে অনেক তরুণ তরুণী রাস্তার মোড়ে মোড়েই নাচতে শুরু করে। ট্যাঙ্গো নাচের উৎপত্তি নাকি এখানেই। এরা কবিতা এত ভালোবাসে, নাচ গান ভালোবাসে, অথচ এখানে এত হিংস্রতা, এত হানাহানি। রাস্তায় দাঁড়িয়ে জীবনযাত্রার স্রোত দেখলে সেই বিপজ্জনক দিকটির কথা টেরই পাওয়া যায় না। সবই যেন স্বাভাবিক। কান্তি হোড ঠিকই বলেছিলেন। এখানকার সমস্ত মানুষজনেরই ব্যবহার খুব চমৎকার। ট্যাক্সি চালক, হোটেলের বেয়ারা, বিমানবন্দরের পোর্টার, সকলের আচরণের মধ্যেই একটা স্বাভাবিক সৌজন্যবোধ আছে। কেউ বেশি পয়সা চায় না, কেউ ঠকাবার চেষ্টা করেনি। শুধু কিছু কিছু বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে দায়িত্ব এড়িয়ে যাবার একটা প্রবণতা আছে। কারুকে কোনো কাজের কথা বললে সে অন্য একজনকে দেখিয়ে দিয়ে সরে পড়ে। উৎসবের উদ্যোক্তাদের মধ্যে দু একজনকে আমার কোনো প্রয়োজনের কথা বলে দেখেছি। তারা জোর দিয়ে জানিয়েছে, তুমি কোনো চিন্তা করো না, আমি নিজে কাগজটা বিকেলে তোমাকে পৌঁছে দিয়ে যাব। তারপর কোথায় কি, বিকেল গড়িয়ে রাত্রি, পরের দিনও তার পাত্তা নেই। এই ব্যাপারে আমাদের দেশের সঙ্গে খুব মিল। দুটি ব্যাপারে আমার মনের মধ্যে অস্বস্তি বা চাঞ্চল্য রয়েই গেল। আমার ফেরার টিকিটের নির্ঘণ্ট আগে থেকেই পাকা হয়ে আছে। আবার এখান থেকে বোগোটা, মায়ামি, নিউ ইয়র্ক, লন্ডন হয়ে সরাসরি কলকাতায় প্রত্যাবর্তন। শুধু লস অ্যাঞ্জেলসে আর যেতে হবে না। কিন্তু মায়ামি থেকে নিউ ইয়র্ক পৌঁছাবো রাত ৮টা ১৫-য়। এরপর লন্ডনের ফ্লাইট ৯টা ১৫-য়। মাঝখানেতে একটি মাত্র ঘন্টা। এর মধ্যে এক টার্মিনাল থেকে আরেক টার্মিনালে আমাকে যেতে হবে। রাস্তা চিনতে দেরি হলেই ফসকে যাবে পরের ফ্লাইটটা। তাছাড়া নিউ ইয়র্কে যদি পৌঁছাতে দেরি করে, নিউ ইয়র্কে আসার পথে আমার এই নির্ঘণ্ট বদলের কথা বলেছিলাম বিমান কোম্পানিকে। তারা বলল সেদিন তার আগে অন্য ফ্লাইট নেই, বদল করা যাবে না। তাছাড়া চিন্তার কি আছে, ১ ঘন্টা যথেষ্ট সময়। টার্মিনাল বদল করতে বড়জোর ১৫-২০ মিনিট লাগবে। যদি নিউ ইয়র্ক ফ্লাইটই দেরি করে পৌঁছায়, আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট কখনো লেট করে না। এরকম কথা শুনলেই আমার গা জ্বলে যায়। পৃথিবীর বহু জাতের বিমানে ঘোরাঘুরি করে দেখেছি। যত বিখ্যাতই হোক, সব এয়ারলাইন্সই কখনো না কখনো দেরি করে ছাড়ে কিংবা দেরি করে পৌঁছায়। একবার প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরে লন্ডনে যাবার জন্য সকাল ৬টা থেকে বসে থাকতে হয়েছিল বিকেল ৫টা পর্যন্ত। যদিও লন্ডন মাত্র ১ ঘন্টার পথ। তাও যদি কর্তৃপক্ষ বলে দিত যে সেদিন ফ্লাইট নির্দিষ্ট সময় ছাড়তে অত দেরি হবে, তাহলে অসীমের বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে টুমিয়ে বিকেলে আসতে পারতাম। তার বদলে এই ছাড়বে, এক্ষুনি ছাড়বে ঘোষণা করে করে আমাদের ৩ বার বিমানে উঠিয়েও নামিয়ে আনা হয়েছিল। অব্যবস্থাপনার চূড়ান্ত। সেদিন এয়ার ফ্রান্সের কর্মীরা ঝটিতি ধর্মঘট করে বসেছিল। তাদের সঙ্গে মালিকপক্ষের আলোচনা চলছিল সারা দিন ধরে। এয়ার ফ্রান্সই যদি ১১ ঘন্টা লেট করতে পারে, তাহলে যত দোষ নন্দ ঘোষ আমাদের ইন্ডিয়ান এয়ারলাইন্সের। এবারেও তো মায়ামি থেকে বোগোটা আসবার সময় ১.৫ ঘন্টা লেট করেছে আমেরিকান এয়ারলাইন্স। ম্যাডেলিনে পৌঁছাবার পরদিন থেকেই আমি টিকিট বদল করার চেষ্টা করেছি। হোটেলের দোতলায় বেশ কয়েকখানা ঘর জুড়ে কবিতা উৎসব কমিটির দফতর। গ্যাব্রিয়েল ফ্রাঙ্কো নামে একজনের উপর বিমানের টিকিট সংক্রান্ত সমস্যার ভার। তাকে আমার ওই ১ ঘন্টার সংকটের ব্যাপারটা বুঝিয়ে বললাম। আমাকে নির্দিষ্ট তারিখের আগের দিন ফিরতেই হবে। সে একগাল হেসে বলল, না না, আগের দিন যাবে কেন, উৎসবের শেষ দিনটায় দারুণ জমকালো আসর হয়, সেই জন্যই তোমার টিকিট তার পরের দিন করা হয়েছে, যাতে তুমি শেষ উৎসবটা দেখে যেতে পারো। তাকে জানালাম যে উৎসবের শেষ অনুষ্ঠান দেখতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু আমার উপায় নেই। নিউ ইয়র্ক থেকে ফ্লাইট মিস করার ঝুঁকি আছে, সেটা আমি কিছুতেই নিতে পারি না। সে কোনো ক্রমেই বুঝতে চায় না। শেষ পর্যন্ত বলল, ঠিক আছে, দেখি এখন তারিখ বদল করা সম্ভব কিনা। ট্রাভেল এজেন্সির কাছে পাঠাবো, তোমার টিকিটগুলো রেখে যাও। পরদিন দুপুরেই খোঁজ নিতে গেলে গ্যাব্রিয়েল বলল, না, কাল পাঠানো হয়নি, আজ বিকেলে ট্রাভেল এজেন্সির লোক এখানেই আসবে, তাকে দিয়ে দেব। আবার পরদিন গেলাম।
গ্যাব্রিয়েল যেন আমাকে চিনতেই না পেরে বলল, কি ব্যাপার? আবার আদ্যপান্ত বলতে হলো। সে বলল, ও হ্যাঁ হ্যাঁ, তোমার টিকিটটা। অন্য টেবিলের দুজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, সুনীল গঙ্গোপাধ্যায়ের টিকিটটা তো ট্রাভেল এজেন্সির কাছে পাঠানো হয়েছে, তাই না? একজন বলল, হ্যাঁ। আরেকজন একটা ড্রয়ার খুলে আমার টিকিটটা উঁচু করে দেখালো। গ্যাব্রিয়েল বলল, ওহো, ভুল হয়ে গেছে, কাল অবশ্যই পাঠাবো। অন্যজন বলল, কাল শনিবার। এবং পরের দিন রবিবার। আগামী দুদিন ট্রাভেল এজেন্সি বন্ধ। সোমবার যদিও বা টিকিট পাঠানো গেল, তারপরেও ট্রাভেল এজেন্সির কাছ থেকে কোনো উত্তর নেই। আমি বারবার খোঁজ নিতে গেলে গ্যাব্রিয়েল বেশ বিরক্তই হয়। এ তো মহা মুশকিলে পড়া গেল। এরা আমার সমস্যাটা বুঝতেই পারছে না। যদি নিউ ইয়র্কে দেরি করে পৌঁছাই, তার একটা চেইন রিয়াকশন হবে। তাহলে নিউ ইয়র্ক থেকে লন্ডনের ফ্লাইট ধরা যাবে না। লন্ডনে দেরি করে পৌঁছালে সেখান থেকে কলকাতার ফ্লাইট চলে যাবে। সেটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ লন্ডন টু কলকাতা সরাসরি বিমান যায় সপ্তাহে মাত্র 2 দিন। সেখান থেকে রিজার্ভেশন পাওয়া খুব শক্ত। আগের বছরই এই কারণে আমাকে লন্ডনে 8 দিন আটকে থাকতে হয়েছিল। এবারেও নিউ ইয়র্কে বা লন্ডনে আমার পক্ষে অনির্দিষ্টকাল ধরে অপেক্ষা করার কোনো উপায় নেই। এখান থেকে ফিরেই কয়েকদিন পর অস্ট্রেলিয়া সফরের সবকিছু ঠিকঠাক হয়ে আছে। সেই টিকিটও তৈরি। এখানে স্বাতীকে নিয়ে আসতে পারিনি, কিন্তু অস্ট্রেলিয়ায় বাঙালিরা স্বাতীকেও নিমন্ত্রণ জানিয়েছেন। ভ্রমণ পিয়াসী স্বাতী উন্মুখ হয়ে আছে। অস্ট্রেলিয়ার বাঙালিরাও খুব নিরাশ হবেন আমরা যথাসময়ে পৌঁছাতে না পারলে। সিডনি, মেলবোর্ন, ক্যানবেরার কিছু বাঙালি নির্দিষ্ট কয়েকদিনের অনুষ্ঠানের জন্য হল ঠিক করে রেখেছেন। সে তারিখগুলি বাতিল হয়ে গেলে কাছাকাছি সময়ের মধ্যে আবার হল পাওয়াও শক্ত। অনেক টাকার ক্ষতিও হয়ে যাবে। সুতরাং নিউ ইয়র্ক, লন্ডন আর লন্ডন কলকাতার কনফার্মড ফ্লাইটগুলি আমাকে অবিকল রাখতেই হবে। শুধু এখান থেকে নিউ ইয়র্ক পৌঁছাতে হবে একদিন আগে। সেটা এমন কিছু শক্ত হবার কথা নয়, কিন্তু দিনের পর দিন ব্যাপারটা ঝুলিয়ে রাখার জন্য আমার উদ্বেগ রয়েই গেল। দ্বিতীয় উদ্যোগের কারণটা ঠিক বলার মতন নয়, আবার গোপন করবই বা কেন? একদিন ব্রেকফাস্ট টেবিলে হায়াত আর জিয়াউল হাত খরচ বিষয়ে কি যেন বলাবলি করছিল। আমি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করেছিলাম, হাত খরচ ব্যাপারটা কি? ওদের একজন বলল, আপনি এখান থেকে হাত খরচ পাননি? আপনার আমন্ত্রণের চিঠিতে সেরকম কিছু লেখা ছিল না? সবাইকেই তো দেবে। ঘরে এসে সেই চিঠিটা খুঁজে বার করলাম। সত্যি তো, তাতে লেখা আছে আমার হোটেল খরচ, খাওয়া দাওয়া, যাতায়াত ব্যবস্থা ছাড়াও কিছু হাত খরচ দেওয়ার কথা। আগে সেটা আমি খেয়াল করিনি। 5 দিন কেটে গেল, সে টাকা এখনো দিল না কেন? আমাকে গিয়ে চাইতে হবে নাকি? ওদেরই তো প্রথম দিনেই আমাকে দেওয়া উচিত ছিল। 3,10,000 টাকা দেবার কথা। শুনে যত চমকপ্রদ মনে হয় তা অবশ্য নয়। টাকা তো নয়, এখানকার মুদ্রা পেসো। তার মূল্যমান অতি সামান্য। $1 2,200, অর্থাৎ আমাদের ভারতীয় $1 400 পেসোরও বেশি। এর মধ্যে আমাকে কিছু ডলার ভাঙাতেও হয়েছে, তাই মূল্যমান জানি। অনেকটা ইতালির লিরার মতো। সিগারেট কিনতেও 5,000 10,000 টাকা লাগে। 3,10,000 পেসো প্রায় $150। আমাদের প্রায় 7,000 টাকার মতন। এই টাকার অঙ্কটা এমন কিছু বেশি নয়, আবার উপেক্ষা করবার মতনও নয়। টাকাটা যখন প্রত্যেক আমন্ত্রিত কবিকেই দেবে বলা হয়েছে, তখন পৌঁছানোর পরেই তো দেয়ার কথা। চাইতে হবে কেন? এত দূর থেকে ডেকে এনে হোটেলে রেখে খাতির যত্ন করছে, তারপরেও আবার টাকা চাইতে যাব? এটা আমার কাছে সম্মানজনক বলে মনে হয় না। গ্যাব্রিয়েলের ঘরের টিকিটের খবর নিতে বারবার যাই। সেখানে আমাকে অনেকেই চিনে ফেলেছে। সেখানে কারোর মনে পড়ে না যে আমার টাকাটা দেয়া হয়নি। সেখানে দাঁড়িয়ে উৎকর্ণ হয়ে থাকি। এই বুঝি কেউ বলবে, ওহো, আপনি হাত খরচ নেননি কেন? এই যে। কেউ সে কথা বলে না। ঘর থেকে বেরিয়ে এসে মনে মনে বলি, না, চাইবো না, কিছুতেই চাইবো না। ভারী তো 7,000 টাকা। মন কিন্তু নিজের কাছেও সত্যি কথা বলে না। মনের একটা অংশ খিক খিক করে হাসে। হাসতে হাসতে বলে, তুমি এমন কিছু বাবু হওনি। হাসতে হাসতে বলে, তুমি এমন কিছু বাবু হওনি যে 7,000 টাকা এমনি এমনি ছেড়ে দেবে। তোমার ন্যায্য প্রাপ্য টাকা। 7,000 টাকা এমন কিছু ফেলনাও নয়। ওই টাকা লিখে রোজগার করতে হলে তোমাকে কতটা পরিশ্রম করতে হয় বলো তো? একবার না হয় চোখ কান বুজে মান খুইয়ে চেয়েই ফেলো। এখানে তোমার মানহানির কথা আর কেউ জানতে তো পারছেই না। দেশের 7,000 টাকার চেয়েও বিদেশে $150 প্রয়োজনীয়তা অনেক বেশি।
তবু আমি মুখ ফুটে চাই না বটে, কিন্তু সর্বক্ষণ যে টাকার কথা ভাবছি সেটাও তো একটা বড় পরাজয়। একদিন সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হঠাৎ মনে হলো টিকিট বদলানোর ব্যাপারটা ক্রমশই খুব বিরক্তিকর হয়ে উঠছে। আর কতবার বলবো, আমার যতখানি চেষ্টা করার তো করেইছি, এরপর যা হবার তা হবে। আজ বিকেল থেকেই এই সমস্যাটা একেবারে মুছে ফেলতে হবে মন থেকে। আর হাত খরচের টাকাটা আমি চাইবো না, চাইবো না, চাইবো না। এটাই শেষ কথা। অতিথির পক্ষে অর্থভিক্ষা অতি অশোভন। এবার থেকে যেমন একবেলা কিছুই খাবো না, তেমনি দুপুরের পর থেকে আর এক পাও বাইরে বেরোবো না। নিজের সঙ্গে ছাড়া আর একটাও কথা বলবো না কারুর সঙ্গে। চাবি দিয়ে ঘরটা খুলতে খুলতে মনে হলো আমি যেন সদ্য সন্ন্যাস ব্রত নিয়েছি, আর হোটেলের এই ঘরখানা যেন হিমালয় পাহাড়ের কোনো দুর্গম গুহা। সেই দ্বিতীয় রাত্রে যে দরজায় দুমদুম ধাক্কা ও নারীকণ্ঠের আবেদন শোনা গিয়েছিল, সেরকম কিছু আর ঘটেনি। তার পরের কয়েকটি দিনে যেসব মেয়েদের দেখলেই তাদের পেশা বোঝা যায়, তাদের দেখিনি হোটেলের মধ্যে ঘোরাফেরা করতে। এই হোটেলের পেছনের রাস্তাতেই লালবাতি এলাকা। সেখানে দাঁড়িয়ে থাকে ফুলো ফুলো বুকের রমণীরা। সিগারেট ফুঁকতে ফুঁকতে তারা আড়ে আড়ে পথিকদের দিকে চায়। আর কোনো প্রকাশ্য ইঙ্গিত করে না। তারা হোটেলের মধ্যেও ঢোকে না। সেদিক দিয়ে হোটেলটি পরিচ্ছন্ন। তাহলে সেই দ্বিতীয় রাতের রমণীর ব্যাপারটা কি? অত জোরে জোরে দরজায় ধাক্কা দেওয়া স্বাভাবিক নয়। হয়তো সে কোনো চেনা লোককেই খুঁজতে এসেছিল, ঘরের নম্বরটা ভুল করেছে। আমার কণ্ঠস্বর শুনে বুঝতে পারেনি। হয়তো ততটা ইংরেজি সে জানে না, কিংবা ছিল নেশাগ্রস্ত। যাই হোক, বেনিফিট অফ ডাউট দেয়া গেল। টেলিফোনটা প্রায় নিস্তব্ধই থাকে, বেজে ওঠে কদাচিৎ। পৌঁছবার পরদিনই কানাডা থেকে ফোন করেছিলেন কান্তি হোর। আমি তাকে হোটেলের নাম জানিয়ে আসতে পারিনি। তিনি ওয়েবসাইটে কবিতার উৎসবের সংবাদ থেকে উদ্যোক্তাদের ফোন নাম্বার খুঁজে বার করেছেন। এত দূর দেশে এসে এরকম একটি সহৃদয় বাংলা কণ্ঠস্বর শুনতে পেলে ভারী ভালো লাগে। ওর সঙ্গে ঠিক হয়ে রইল উনি কয়েকদিন পরে চলে আসবেন বগুড়ায়। পৌঁছেই ফোনে জানাবেন কোথায় উঠেছেন। আমিও সেখানে গিয়ে উপস্থিত হব। এক রাত অন্তত আড্ডা হবে। আমি নিজে থেকে সাথীকে ফোন করেছি একবারই, ঠিকঠাক একখণ্ড অবস্থায় যে পৌঁছেছি সে খবর জানাবার জন্য। হোটেলের ঘর থেকে টেলিফোন করার খরচ খুব বেশি। তাছাড়া অপারেটরকে সংখ্যা বোঝাতে গলদঘর্ম হতে হয়। শেষ পর্যন্ত বুঝতে না পেরে অপারেটর আমার ঘরে এসে কাগজ পেন্সিল দেখিয়ে ইঙ্গিতে বলেছিল সংখ্যাটা লিখে দিতে। এটাও খুব সৌজন্যের ব্যাপার। টেলিফোন অপারেটর নিজের কাজ ছেড়ে, খুপড়ি ছেড়ে আটতলায় উঠে আসবে এরকম আশাই করা যায় না। কিন্তু বারবার কি তাকে আমার ঘরে টেনে আনা উচিত? অপারেটরের সাহায্য ছাড়াই হোটেলের ঘর থেকে সারা বিশ্বে সরাসরি ফোন করার ব্যবস্থা, এমনকি আমাদের দেশেও চালু হয়ে গেছে। এখানে নেই। আমি স্প্যানিশ 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা কার্লোসকে দিয়ে লিখিয়ে নিয়ে মুখস্থ করে ফেলেছি। কিন্তু উচ্চারণ আয়ত্ত করা তো সহজ নয়, তাই বললেও কেউ বুঝতে পারে না। শুধু হোটেলে লিফটে উঠে যখন বলি ওচো, চালিকা মহিলাটি আমায় ঠিক নিয়ে যান 8 তলায়। ওচো মানে 8। এরপর ধন্যবাদের বদলে গ্লাসিয়াস। সাথীকে বলেছিলাম পুপলু চান্দ্রেইকে আমার হোটেলের টেলিফোন নাম্বার জানিয়ে দিতে। তাই ওরা নিজেরাই ফোন করেছিল পরের দিন। পুপলু কিছুটা স্প্যানিশ শিখেছিল, তাই অপারেটরকে আমার নাম ধাম বোঝাতে অসুবিধে হয়নি। পুপলুর কাছ থেকে জেনে গিয়েছিল গৌতম দত্ত। সেও আমার খোঁজ খবর নিয়েছে। টরেন্টোর দীপ্তেন্দু চক্রবর্তীকে জানানো হয়ে ওঠেনি, ভুল হয়ে গেছে। দীপ্তেন্দু কানাডা থেকে কলকাতায় আমাকে প্রায় ফোন করে শুধু এইটুকু জানবার জন্য আমি রোজ একটা করে অ্যাসপিরিন খেতে ভুলে যাচ্ছি কিনা। ওর মতে অ্যাসপিরিনই এখন সর্বরোগের বিশল্যকরণী। এক একজন মানুষের টেলিফোনের নেশা থাকে। সারা বিশ্বে ছড়িয়ে থাকা আমার চেনা জানা মানুষদের মধ্যে এই নেশায় 1 নম্বর চ্যাম্পিয়ন হচ্ছে কামাল। সে বিড়ি, সিগারেট, মদ, পান, জর্দা কিছুই খায় না। জামা প্যান্টের শখ নেই, অন্য কোনো নেশা নেই। সব নেশা পুঞ্জীভূত হয়েছে টেলিফোনে। টেলিফোন দেখলেই তার হাত নিষ্পিস করে। পৃথিবীর বহু দেশে আমি আচম্বিতে তার টেলিফোনের ডাক পেয়েছি। কামালকে নম্বর জানাবারও দরকার হয় না। একবার সান ফ্রান্সিসকোতে এক বন্ধুর সঙ্গে রাস্তায় হঠাৎ দেখা। সে খুব খুশি হয়ে বলল, চল আমার বাড়ি চল। বন্ধুটির বাড়ি বার্কেলেতে। সেখানে অনেকক্ষণ ধরে আড্ডা ও পানাহার চলছে। একসময় টেলিফোন বাজলো। বন্ধুটি সেটা তুলে বলল, সুনীল তোমাকে ডাকছে। এটা ভৌতিক ব্যাপার বলে মনে হয় না? আমি যে সন্ধেবেলা এই বাড়িতে থাকবো তা দুপুরেও ঠিক ছিল না। অন্য কারোর জানবার কথাও নয়।
টেলিফোনটা তোলার আগেই বুঝে যাই কামাল ছাড়া আর কেউ নয়। প্রথমেই তাকে জিজ্ঞেস করি, কামাল, তুমি কোথায়? সান ফ্রান্সিসকোতে এসেছো নাকি? না, আমি এখন মালয়েশিয়ায়। আমার এখানকার নম্বর তুমি কি করে পেলে? কি করে জানলে? কামাল এমনভাবে উত্তর দিল যেন পদ্ধতিটা খুবই সহজ। প্রথমে সে ফোন করেছে কলকাতায়, তারপরে আমেরিকার অমুক অমুক আর অমুকের কাছে। অর্থাৎ 7 জায়গায় ফোন করে সে তারপরেও আন্দাজে এখানে চেষ্টা করেছে। এতগুলি আন্তর্জাতিক ফোনের টাকা খরচ করে সে আমাকে খুঁজে বার করলো কেন? বিশেষ জরুরি কোনো কারণ আছে? কিচ্ছু না, এমনি। অনেকদিন কথা হয়নি, এরকমই তার ভালোবাসা। এবারে কামাল এখনো পর্যন্ত ফোন করেনি। সে অসুস্থতায় খানিকটা কাবু হয়ে আছে। তবু ফোন বাজলে প্রথমেই মনে পড়ে কামালের কথা। টেলিভিশনে কয়েকটি চ্যানেলের মধ্যে 2টি ইংরেজি, সিএনএন আছে। তাতে মাঝে মাঝে খবর দেখে নেই, বহির্বিশ্বের সঙ্গে এইটুকুই সংযোগ। খবরের কাগজ তো পড়বার উপায় নেই। কলম্বিয়ার খবরও থাকে, একটি জঙ্গি দলের সঙ্গে বন্দি বিনিময় নিয়ে আলোচনা চলছে সরকারের। আর একটি জঙ্গি দল আবার গোলাগুলি চালিয়েছে। কলম্বিয়ায় গৃহযুদ্ধের মতন অবস্থা চলছে দীর্ঘদিন ধরে। অন্য ইংরেজি চ্যানেলটিতে একটু রাত হলেই খোলাখুলি পর্নোগ্রাফি দেখাতে শুরু করে। এমন বুদ্ধি ভাষ্যহীন নগ্নচিত্র কোনো ভদ্রলোকের পক্ষে 5 মিনিটের বেশি সহ্য করা সম্ভব নয়। সুতরাং টিভিটা বন্ধই রাখি। ঘরে একটা খালি ফ্রিজ আছে। আমার বরফ লাগে না, তাই ওটাও অকেজো। কিন্তু কাজে লাগাবার একটা বুদ্ধি বেরিয়ে গেল। প্রয়োজনীয় উদ্ভাবনার জননী। আজকাল পানীয় জল সম্পর্কে সকলেরই সূচিবাই হয়ে গেছে। অল্প বয়সে গ্রামে গঞ্জে অচেনা দেশে যখন যেরকম জল পেয়েছি তাতেই চুমুক দিয়েছি, কিছু তো হয়নি। এর মধ্যে কি সারা পৃথিবীর জল দূষিত হয়ে গেল? অনেকেরই হাতে হাতে পয়সা দিয়ে কেনা বোতলের জল। কলকাতাতেও বোতলের জল এখন দ্রুত প্রসারমান ব্যবসা। সব বোতলের জল কতটা জীবাণুমুক্ত আর নির্ভরযোগ্য তার ঠিক নেই। তবু বাড়ির জলের ওপর আর ভরসা নেই। নেমন্তন্ন বাড়িতেও এখন দেয়া হয় বোতলের জল। ফ্রান্সে কিংবা উত্তর আমেরিকায় কলের জল সম্পূর্ণ নির্ভয়ে পানের উপযুক্ত বলে ঘোষণা করা হলেও সেখানেও দেখি অনেকে বোতলের জল কেনে। কলম্বিয়া কলের জল সম্পর্কে সেরকম কোনো ঘোষণা নেই, সুতরাং বিশ্বাস করা যায় না। প্রথম রাতে এসেই 2 বোতল জল কিনেছিলাম হোটেল থেকে। যে চড়া দাম! 11-12 দিন থাকতে হবে, প্রতিদিন 2 বোতল জল অন্তত লাগবেই। অনেক টাকা বেরিয়ে যাবে। আমাকে হাত খরচও দেয়নি। বাথরুমের কলে গরম ঠান্ডা জল পাওয়া যায়। গরম জলটা সকালের দিকে খুবই গরম থাকে, বেলা হলে তার তেজ কমে যায়। সকালবেলা গরম জলের কলটা খুলে রাখলে একটু পরে ধোঁয়া বেরোতে শুরু করে। এত গরম জলে কোনো বীজাণু থাকতে পারে না। একটা কাচের বোতলে সেই জল ভরে নিলাম। ফুটন্ত জলে কাচের বোতল ফেটে যেতে পারে, তাই কায়দা করতে হলো। ঠান্ডা জলের কলটাও খুলে রেখে তার তলায় রইল বোতলের পেছন দিকটা। গরম জলে বোতলটা ভরে গেলে সেটা এমনই গরম হয়ে যায় যে সেটা হাতে ধরে রাখা যায় না। তাহলে বোতলটা আগে থেকেই তোয়ালে দিয়ে মুড়ে নিতে হবে। সেই অবস্থায় বাথরুম থেকে বেরিয়ে বোতলটা ভরে দিতে হবে ডিপ ফ্রিজে। সেখানেও কাচের বোতল বেশিক্ষণ থাকলে ফেটে যাবার সম্ভাবনা, তাই আধ ঘন্টা পরে বার করে রাখতে হয় অন্য তাকে। এইভাবে 2-3 বোতল পানীয় জল তৈরি করা আমার প্রতিদিন সকালের প্রথম কাজ। এ যেন গ্রামের মেয়েদের পুকুর ঘাটে জল আনতে যাওয়ার মতন। আমিও বোতল ভরতে ভরতে গান ধরি। তরি আমার হঠাৎ ভেসে যায়, কিংবা ঘাটে বসে আছি আনমনা, যেতেছে বহিয়া সুসময়, কিংবা ক্ষণে ক্ষণে মোর মনে মনে শুনি অতল জলের আহ্বান, মন রয় না ঘরে, মন রয় না। সন্ধ্যের পর একটা গ্লাসে হুইস্কি ঢেলে তার সঙ্গে ঠান্ডা জল মিশিয়ে গ্লাসটা হাতে নিয়ে দাঁড়ালাম জানালার ধারে। সামনে আলোয় সাজানো পাহাড়, ঠান্ডা করা ঘরে সব দরজা জানালা বন্ধ, তাই বাইরের কোনো আওয়াজ শোনা যায় না। শব্দহীন নৈশ দৃশ্য। কল্পনায় যেন দেখা যায় 450 বছর আগে একদিন ওই পাহাড়ের ওপর এসে দাঁড়িয়েছিল 2 অশ্বারোহী। স্পেন থেকে অভিযানে বেরিয়ে বিভিন্ন অঞ্চল তছনছ করতে করতে তারা এসে পৌঁছেছিল এখানে। একটা ছবির মতো উপত্যকা, মাঝখান দিয়ে চলে গেছে একটা স্ফটিক স্বচ্ছ জল প্রবাহিত নদী। চারদিকের পাহাড়ে নিবিড় অরণ্য, উপত্যকায় স্থানীয় আদিবাসীদের হলুদ ফসলের ক্ষেত। তাদের শান্তিপূর্ণ নির্বিরোধ জীবন। সভ্যতায় তারা উন্নত, অস্ত্র ধরতেও জানে, কিন্তু তারা ঘোড়সওয়ার দেখেনি, জানে না আগ্নেয়াস্ত্রের কথা।
সেই দুই অশ্বারোহী ফিরে গিয়ে ডেকে এনেছিল তাদের সৈন্যবাহিনী। এই মনোরম উপত্যকাটি জয় করার জন্য তারা দ্রুতগতির বাহন আর বারুদ ভরা অস্ত্র দিয়ে ধ্বংস করে দিয়েছে আদিবাসীদের শান্ত সভ্যতা। আমাদের দেশে যখন মোগল শাসন চলছে, তখন ইউরোপের স্পেন, পর্তুগাল, ব্রিটেনের মতো ছোট ছোট দেশের দুঃসাহসী মানুষেরা সমুদ্র পেরিয়ে এদিকে এসে অস্ত্রের জোরে দখল করেছে বিশাল বিশাল ভূমি। চালিয়ে যাচ্ছে হত্যালীলা। সেসব আমরা খবরও রাখিনি। কিছুক্ষণ পর হঠাৎ মনে হলো ঘরটা দুলছে, মেঝেটাও দুলছে, ছাদও দুলছে। ভূমিকম্প শুরু হলো নাকি? দরজার কাছে এসে দাঁড়ালাম। তাহলে তো ছোটাছুটি শুরু হয়ে যাবার কথা, কিন্তু অন্য কোনো ঘরের দরজা তো খুলল না। আমি একলা দৌড়াবো নাকি? আমি ছাড়া আর কেউ টের পায়নি? তা কি হয়? একটু যেন কমেছে বলে মনে হলো। ফিরে এসে শুয়ে পড়লাম বিছানায়। সঙ্গে সঙ্গে খাট শুদ্ধ আমি যেন বো করে ঘুরে গেলাম। ঘরের ছাদটাও একবার নিচে নেমে আবার উঠে গেল উপরে। এখনো বাইরে কোনো গোলমাল নেই। আবার উঠে এসে দরজাটা খুললাম। লম্বা টানা প্যাসেজটা একেবারে শুনশান। তাহলে ভূমিকম্প নয়, আমারই মাথা ঘুরছে। এর আগে দু একদিন স্নানের সময়ও মনে হয়েছিল একটু একটু দুলছে বাথরুমটা, জাহাজের মতন। তখন ভেবেছি মনের ভুল। এখন আর মনের ভুল নয়, সত্যি খাট, বিছানা, দেয়াল, আয়না, ছাদ সবই দুলে উঠছে মাঝে মাঝে। শুয়ে পড়ে ভাবলাম, এটা কি কোনো অসুখ? তাহলে তো অসুখটা বেশ ভালো। ঘরের সবকিছু যদি দোলে তাহলে একঘেয়েমিটা কেটে যায়। সবকিছু কেন স্থায়ীভাবে এক জায়গায় থাকবে? এরকম দুলুনি বেশ উপভোগ্য। চলুক না আরো কিছুক্ষণ। এই কৌতুক অবশ্য বেশি চালানো যায় না। এটা গুরুতর অসুখ হয় যদি, ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, হার্ট অ্যাটাকের আগে এরকম হয়। এত দূর দেশে এসে একলা একলা মরে ফুরে যাব নাকি? মৃত্যু চিন্তাটা মোটেই সুখকর লাগলো না। ডাক্তার ডাকবো? আমার মেডিকেল ইন্স্যুরেন্স আছে। এত রাতে কি ডাক্তার পাওয়া যাবে? হোটেলের লোকদের উত্ত্যক্ত করে একজন ডাক্তার সংগ্রহ করা যেতে পারে, কিন্তু অত ঝামেলার পর ডাক্তার এসে যদি বলেন আপনার কিছুই হয়নি, হার্ট ঠিক আছে, ব্লাড প্রেশার ঠিক আছে, ওরকম একটু আধটু মাথা ঘোরা সকলেরই হতে পারে, আপনি শুধু শুধু ভয় পেয়েছেন, সেটা একটা লজ্জার ব্যাপার হবে। আমি কি কখনো অকারণে মৃত্যু ভয় পেয়েছি? বরং মৃত্যুর ঝুঁকি নিয়ে কি অনেক খেলা খেলিনি? এখন আমার মনের জোর কমে যাচ্ছে। দরজাটা বন্ধ রাখা কি ঠিক হলো? এরপর যদি উঠতেই না পারি, ডাক্তার ঢুকবে কি করে? দরজা ভেঙে? ও না, হোটেলের লোকদের কাছে আর একটা চাবি তো আছে। একটু একটু বাথরুম পাচ্ছে, যাওয়া উচিত নয়। সত্যিকারের হার্ট অ্যাটাক হলে এক পাও হাঁটা উচিত নয়। বুদ্ধদেব বসু বাথরুমের মধ্যে শেষ নিঃশ্বাস ফেলেছিলেন। অনেকেই তখন বলেছিল, উনি যদি ওখানে না গিয়ে তখনই চিত হয়ে শুয়ে পড়তেন, তাহলে হয়তো বেঁচে যেতে পারতেন তখনকার মতন। চিকিৎসার সুযোগ পাওয়া যেত। সত্যিকারের হার্ট অ্যাটাক হয়েছে কিনা তা বুঝবো কি করে? আগে তো হয়নি, তাই জানি না তার কি উপসর্গ। কোনো মানুষই দুবার মরে না, তাই কারোকেই জানিয়ে যেতে পারে না তার চরম মুহূর্তটির অনুভূতি। ভাস্কর বলেছিল, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? ভাস্করের পাশে ছিল তার দুই বন্ধু। এখানে আমার পাশে কেউ নেই। এখনো বেশ মাথা ঘুরছে। কোনো রকমে উঠে সর্বরোগহর 2টি অ্যাসপিরিন ট্যাবলেট খেলাম। তাতেও বিশেষ সুবিধে হলো না। যদি কালকেও এটা চলতে থাকে, আমি চলৎশক্তি হারিয়ে ফেলি, তাহলে পুপলু চাঁদরাইকে খবর দিতে হবে। কাজ ফেলে ছুটে আসতে হবে ওদের। গৌতম বা আরো 2-1 বন্ধু আসতে পারে। ওদের কত ঝঞ্ঝাটে পড়তে হবে, সেটাও খুবই লজ্জার ব্যাপার হবে। তার চেয়ে একেবারে টেসে যাওয়াই ভালো। তাতেও আমার ডেড বডি নিয়ে ওদের বিড়ম্বনা হবে খুবই, কিন্তু তখন আর আমার লজ্জা পাওয়ার কোনো প্রশ্নই নেই। ডেড বডি। এখন এই যে পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত যে শরীর, তার নাম সুনীল। যে মুহূর্তে আমার শেষ নিঃশ্বাস পড়বে, তখন থেকেই এ নামের অবসান। তখন তার এই শরীরটাকে কেউ সুনীল বলবে না, তখন এটা সুনীলের ডেড বডি। রবীন্দ্রনাথকে নিমতলা শ্মশানঘাটে নিয়ে যাওয়া হয়নি, নিয়ে যাওয়া হয়েছিল তার প্রাণহীন দেহ। তাহলে প্রাণটাই মানুষের অস্তিত্ব, শরীর নয়। কেউ কেউ প্রাণের বদলে বলে আত্মা, যা নাকি অজয়, অক্ষয়। আত্মার বিনাশ হয় না, সে এক শরীর ছেড়ে গিয়ে আবার নতুন দেহ ধারণ করে।
শুধু যারা মহাযোগী বা মহাপুণ্যবান তাদের আর পুনর্জন্ম হয় না, তাদের আত্মা মিশে যায় পরমাত্মায়। এই চমৎকার রূপকথাটি বহু যুগ ধরে চলে আসছে বটে, কিন্তু কিছু মানুষ এখনো তা সত্যি বলে বিশ্বাস করে কি করে? পুনর্জন্মে বিশ্বাসও এক ধরনের মায়া। কিছুতেই ছেড়ে যেতে ইচ্ছে করে না এই পৃথিবী। জরা ও মৃত্যু এসে একদিন শরীরটাকে ধ্বংস করে দেবেই। তখনও মনে হয় বিশ্বাস থাকে আবার নতুন শরীর নিয়ে জন্ম হবে। বিপ্লবী এই বিশ্বাস নিয়ে ফাঁসির মঞ্চে উঠেছে। প্রেমিক প্রেমিকারা যুগ্মভাবে আত্মহত্যা করার সময় ভাবে পরজন্মে আবার দেখা হবে। আমি জানি আমার মৃত্যুতেই সবকিছু শেষ। শরীর বাদ দিয়ে প্রাণ বা আত্মা বলে কিছুই থাকে না। শেষ নিঃশ্বাসটা নিছকই শেষ নিঃশ্বাস, তার সঙ্গে ফুরুত করে অন্য কিছু বেরিয়ে যায় না। কি করলাম এতদিন এই জীবনটা নিয়ে? শুধু খেলাই তো খেলে গেলাম। এই লেখা লেখা সবই তো খেলা, প্রেম ভালোবাসাও খেলা। এই খেলার জয়ী হতে চাইনি তো সব সময়। কখনো কখনো হেরে গিয়েও মজা লেগেছে। কিছু কিছু পরাজয় মনের তেজ বাড়িয়ে দেয়। কাকে বলে জীবনের সার্থকতা? অকালে ঝরে না যাওয়াই তো ফুল ও ফলের সার্থকতা। অসময়ে শুকিয়ে না যাওয়া নদীর সার্থকতা। মাঝপথে থেমে না যাওয়াই যেমন একটা গানের সার্থকতা। সব খেলারও তো তাই। তবু তো যখন তখন খেলা ভেঙে যায়। আজ রাত্রের নির্জনতার সঙ্গে খেলাটা যদি হঠাৎ এক্ষুনি শেষ হয় তো হোক, মন্দ কাটলো না তো এই পৃথিবীতে। হঠাৎ একটা গান মনে পড়ে গেল। কে বলে যাও, যাও তোমার যাওয়া তো যাওয়া নয়। কি তাল এটা? দাদরা নাকি? দাদরা 6 মাত্রা, কাহার বা 8 মাত্রা। পাশ ফিরে ছোট টেবিলটা তাল দিতে লাগলাম। ধা ধিন্না, তা ধিন্না। গানটার পরের কথাগুলো কি মনে পড়ছে না, কিন্তু ভুলে যাওয়া সব গানই একসময় ফিরে আসে। পথিক আমি পথেই বাসা, আমার যেমন যাওয়া তেমনি আসা। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া। এটাও দাদরা না, একসময় তবলা শিখেছিলাম। কতকাল টেবিলের ওপর তাল দিইনি। মাথাটা একটু এপাশ থেকে ওপাশ নাড়াতেই আবার সবকিছু ঘুরতে থাকে। ঝরা শেফালির পথ বাহিয়া। এই পর্যন্ত গানটা ভালো, কিন্তু কোন অমরার বিরোহিনীরে এই জায়গাটা দুর্বল, একটু ন্যাকা ন্যাকা। ধা ধিন্না, তা ধিন্না। বুকেও একটু একটু ব্যথা করছে নাকি, কিংবা মনের ভুল? ভুল হোক ঠিক হোক, আর কিছু করার নেই। এখনকার ওকে ডাকাও সম্ভব নয়। ধা ধিন্না, তা ধিন্না, হে ক্ষণিকের অতিথি। এ কি, হয়তো আমি একটু পরেই মারা যাব। এখন টেবিলে তবলার তাল ঠুকছি, অন্য কেউ দেখলে হাসবে না? অন্য কেউ দেখার নেই। তাছাড়া হাসির কি আছে? শেষ মুহূর্ত পর্যন্ত তাল ঠিক রাখতে হবে, সুর ঠিক রাখতে হবে। পাছে সুর ভুলি, সেই ভয় হয়। পাছে শূন্যতারই জয় হয়। এই গানটায় সুর ঠিক আছে, ভয়। এই জায়গাটায় হঠাৎ চেঁচিয়ে উঠতে হবে। কে? দরজায় কি কোনো শব্দ হচ্ছে? না তো। জানালায় কেউ টকটক করলো? আটতলার উপরে বাইরে থেকে জানালায় কে টকটক আওয়াজ করবে? হবে হাওয়ার শব্দ। ওখানে কে? কেউ না। হাওয়া। হাওয়া কি কেউ না? সব আলো নিভে গেল হঠাৎ। লোডশেডিং? হে দেশেও হয়। লোডশেডিং নয়, পাওয়ার কাট। ধ্যাত, কি যে হচ্ছে আমার! আলো তো ঠিকই আছে, মানুষ বেশিক্ষণ নিষ্পলক তাকিয়ে থাকতে পারে না। মাঝে মাঝে চোখের পাতা তো পড়েই। সেই মুহূর্তের ভগ্নাংশেও তো সব অন্ধকার, কিন্তু অন্য সময় সেটা আমরা খেয়ালই করি না। ঘুমও তো অন্ধকার, কিন্তু আমার ঘুমও আসছে না। চুপ করে চেয়ে আছে আলো। এ কথাটার কোনো মানে হয়? আলো কি চেয়ে থাকে, না আমরা তাকাই আলোর দিকে? তবু এখন যেন মনে হচ্ছে টেবিল ল্যাম্পটা ঠিক যেন তাকিয়ে আছে আমার দিকে, কিছু একটা বলতে চায়। চওড়া রাইটিং টেবিলটার উপর 2-3খানা বই, আমার কবিতা লেখার খাতা, এক গেলাস জল। এই জলের গেলাসটাও চেয়ে আছে। দেয়ালে একটি মাত্র ছবি, সমুদ্রের দৃশ্য। সমুদ্র চেয়ে আছে। ফ্রিজটাও কিছু বলতে চায়। ওয়ার্ড্রোবের দরজাটার একটা পাল্লা খোলা। তার ভেতরে কেউ? না, কেউ না।
খোলা পাল্লাটাই যেন তাকিয়ে থাকার মতন। এ কি হচ্ছে আমার? এই কদিনে হোটেল ঘরটাই চেনা হয়ে গেছে। কোন জিনিসটা কোথায় একেবারেই মুখস্থ। এখন আমার মাথা ঘুরলেও কোনো জিনিসের জায়গা বদলায়নি। এদিকে ছবিওয়ালা দেয়ালের ঠিক উল্টো দিকে ফ্রিজ, তবু এরা সবাই যেন আজ জীবন্ত। টেবিল বাতির বাল্বটা, জলের গেলাস, ছবি, ফ্রিজ, এরা যেন উদ্গ্রীব হয়ে চেয়ে আছে আমার দিকে। কিছু একটা বলতে চায়, কিছু একটা বলতে চায়, কিছু একটা বলতে, কিছু একটা। তারপরে কিসের একটা শব্দে আমি কেঁপে উঠলাম। খুব জোর শব্দ। সেই শব্দটাও কাঁপছে কিংবা দুলছে। প্রথমে চিনতেই পারলাম না শব্দটা, তারপর বুঝতে পারলাম টেলিফোন। আমার ঘোর কেটে গেল। মনে হলো সবকিছুই তো স্বাভাবিক, ঠিকঠাক আছে। টেলিফোনটা হঠাৎ যেন বেশি জোরে ঝনঝন শব্দ করে বেজে উঠল। মাথার বালিশ থেকে সেটা খুব বেশি দূরে নয়, হাত বাড়িয়ে ধরা যায়। রিসিভারটা তোলার আগে মনে হলো এবার নিশ্চয়ই কামাল, নইলে এত রাত্রে কে আর আমাকে মনে করবে। কামাল নয়, অন্য একটা অচেনা কণ্ঠস্বর জিজ্ঞেস করলো, আর ইউ সুনীল? হ্যাঁ। তোমার ঘরে কি ইলিয়ানা আছে? মাথার মধ্যে যেন চড়াত করে একটা শব্দ হলো। ইলিয়ানা? আমার ঘরে? সেই গাম্ভীর্য মাখা মধ্যবয়সিনী সৌন্দর্য প্রতিমাকে আমি দেখেছি মাত্র কয়েকবার, প্রায় কোনো কথাই হয়নি। তিনি আসবেন আমার ঘরে এত রাতে? ম্যাডেলিন শহরে তিনি এসেছেন কিনা তাও তো জানি না। তার নামটা ছাড়া কিছুই জানি না তার সম্পর্কে। কে জিজ্ঞেস করছে এরকম উদ্ভট প্রশ্ন? ইলিয়ানা আমার ঘরে থাকবেন কেন? সেই লোকটি আবার জিজ্ঞেস করলো, তোমার সঙ্গে ইলিয়ানার আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল না? মোটেই না, সে প্রশ্নই ওঠে না। তুমি ইলিয়ানাকে চেনো না? একটি কলেজের ছাত্রী, কবিতা লেখে। আবার মাথাটা ঘুরে গেল। এ অন্য মেয়ের কথা বলছে। কলেজের ছাত্রী, তার মানে অনেক কম বয়স। এবার দৃঢ় স্বরে বললাম, না, আমার সঙ্গে কোনো মেয়ের আজ অ্যাপয়েন্টমেন্ট ছিল না। তুমি শিওর ইলিয়ানা তোমার ঘরে যায়নি? অফকোর্স আই এম শিওর। লোকটি ফোন রেখে দিল। কয়েকটা মুহূর্ত আমার বিমূঢ় অবস্থায় কাটল। একজন অচেনা লোক কেন জানতে চাইলো এসব কথা? আজ কেন? এর মধ্যে কোনো দিন কোনো মেয়ের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট হয়নি, কোনো পুরুষেরও না। এ যাত্রায় এমনই এক ধরনের নিস্পৃহতা আমাকে পেয়ে বসেছিল যে কোনো পুরুষ বা নারীর সঙ্গে হৃদ্যতাই হলো না। আমার ঘরে একবারই শুধু একজোড়া তরুণ তরুণী এসেছিল। তারা একটা লিটল ম্যাগাজিন চালায়। তারা আমার সাক্ষাৎকার নিতে চেয়েছিল। তারা দুজনেই পড়তে গিয়েছিল টেক্সাসে। ভালো ইংরেজি জানে। ঘোর আমেরিকা বিদ্বেষী হয়ে ফিরে এসেছে। তাদের মতে কলম্বিয়ার সব অশান্তির মূলে আমেরিকার সরকার। আর তো কেউ আসেনি। এই লোকটার টেলিফোনের মর্ম কি? সে ভুল নাম্বারে ফোন করেনি, আমার নাম ধরে ডেকেছে। ইংরেজিও বলতে পারে। এটা মেয়ের দালালি হতে পারে কি? ভাষাটা তো সেরকম নয়। কথা বলছিল খানিকটা ধমকের সুরে। ইলিয়ানা নামটা বলে প্রথমে আমাকে খুব ঘাবড়ে দিয়েছিল। কিংবা এমন হতে পারে এই লোকটি ইলিয়ানা নামের এক যুবতীর প্রেমিক। সেই ইলিয়ানা ওকে ফাঁকি দিয়ে সময় কাটাচ্ছে কোনো বিদেশি কবির সঙ্গে। তাই ও খোঁজ করছে প্রত্যেক ঘরে ঘরে। কিন্তু কারো ঘরে যদি ইলিয়ানা গোপনে এসে থাকে, তাহলে সে কি তা স্বীকার করবে? এই লোকটিও টেলিফোনে আমার অস্বীকার শুনে বিশ্বাস করবে কি না দেখতে আসবে? এক্ষুনি সে যদি এসে বলে, দরজা খোলো, ইলিয়ানা তোমার ঘরের ভেতরে আছে কিনা তা দেখব। কল্পনায় দেখতে পেলাম সেই ল্যাটিন প্রেমিককে। এরা এমনিতে বেশ মজাখোর, গান বাজনা নিয়ে মেতে থাকে, কিন্তু প্রেমে ধাক্কা খেলে হিংস্র হয়ে ওঠে। হয়তো তার সঙ্গে আছে রিভলভার কিংবা ছুরি। সে যদি উত্তেজিত হয়ে ছুটে আসে, তাহলে কি আমার দরজা খোলা উচিত? এই আকস্মিক টুকরো ব্যাপারটার জন্য আমার অসুখটার কথা ভুলেই গেলাম। উঠে গিয়ে বসলাম চেয়ারে। আসুক সে, আমি খুলে দেব দরজা। একটু আগেই মৃত্যুর জন্য তৈরি হচ্ছিলাম। এটাও যদি একটা খেলা হয়, এই খেলায় দরজা বন্ধ রাখতে নেই। প্রতি মুহূর্তে ভাবছি একটি উগ্রমূর্তি এসে দরজায় আঘাত করবে, তার জন্য অপেক্ষা। কিন্তু কি বাকি রয়ে গেল? মনে পড়ে গেল তারাশঙ্করের কবি উপন্যাসের একটা গান, জীবন এত ছোট কেনে, ভালোবেসে মিটিল না স্বাদ। এবং আশ্চর্য, কত প্রতিশ্রুতি তো রক্ষা করতে পারিনি। তবু মনে পড়ল একটি যুবকের কথা। তাকে চিঠি লিখব কথা দিয়েছিলাম।
বোধহয় সে চিঠি আর লেখা হবে না। লস অ্যাঞ্জেলসে দেখা হয়েছিল তার সঙ্গে। তার নাম বাবুল। ভালো নাম রেহুল আহমেদ। সে পাগলের মতন ভালোবাসে আমাকে। সেই সর্বশেষ। তাই তার কথাই বেশি করে মনে পড়ছে। কখন এসে দরজায় ধাক্কা দেবে এক ব্যর্থ প্রেমিক, কিংবা মৃত্যু। চোখ মেলার পর মনে হলো মহানিদ্রা নয়তো। এই তো আবার দিব্যি জেগে উঠেছি। জানালা দিয়ে দেখা যাচ্ছে ভোরের আকাশ। পাহাড়ের বাড়িগুলির বাতি নিভে গেছে বলে বাড়িগুলিও দেখা যায় না, শুধুই মেঘ প্রতিম পাহাড়। মনটা বেশ খুশি খুশিই লাগলো। বিছানায় যাওয়া হয়নি, ঘুমিয়ে পড়েছিলাম চেয়ারে বসেই। রাত্রিরে তাহলে আর কেউ আসেনি। শরীরটা একটু দুর্বল লাগছে। উঠে দাঁড়াবার চেষ্টা করতেই মাথাটা টন টন করে উঠল। তা হোক, এ নিশ্চয়ই হার্ট অ্যাটাক নয়। স্পন্ডেলাইটিস না স্পন্ডিলোসিস কি যেন বলে, তা হতে পারে। ঘাড়ে বেশ ব্যথা। ব্লাড প্রেশার খুব বাড়লেও নাকি এরকম ঘাড়ে ব্যথা হতে পারে। আমার তো এসব ঝামেলা ছিল না আগে। ফিরে গিয়েই ভৌমেন গুহর কাছে পরামর্শ নিতে হবে। জানাতে হবে ধ্রুব বন্দ্যোপাধ্যায়কেও। আগে তো পৌঁছাই। দেয়াল ধরে ধরে গেলাম বাথরুমে। কাল রাতে আমি মরে যাইনি বটে, কিন্তু মৃত্যু ভয় পেয়েছিলাম ঠিকই। সেই ভয়ের কাছে কি নতজানু হয়েছি? ইলিয়ানার নাম করে একটা লোক ওরকম অদ্ভুত টেলিফোন করলো কেন? অন্য ইলিয়ানা। কাল রাত্রে কিছুই খাইনি। মদ্যপানও যৎসামান্য। বেশ খিদে টের পাচ্ছি। খিদেই তো ভালো স্বাস্থ্যের লক্ষণ। গুরুতর অসুখ হলে খিদে চলে যায়। পোশাক টোশাক পরে চুল আঁচড়ে বেরিয়ে পড়লাম ঘর থেকে। মাথাটা একটু একটু ঘুরছে এখন। মনে মনে বারবার বলতে লাগলাম, অজ্ঞান হলে চলবে না, অজ্ঞান হলে চলবে না। যত অখাদ্যই থাক, তবু কিছু খেতে হবে পেট ভরে। তাহলেই দুর্বলতা চলে যাবে। বড় ডাইনিং হলটিতে ব্রেকফাস্ট খেতে এখনো অনেকেই আসেনি। আমিও অন্যদিন দেরি করে আসি। বৃদ্ধ কবি হৌজে ডিকস্টা একা বসে আছেন একটা টেবিলে। সামনে বই খোলা। অন্য কয়েকটা টেবিলেও তো বসে আছেন একজন একজন করে, কিন্তু এই টেবিলটা যেন বড় বেশি ফাঁকা। আমি সেই টেবিলে বসলাম না। ফ্রাঁসোয়াজের আর কোনো খবর নেই। সে ঠিকই করেছে। তার উচ্চাকাঙ্ক্ষা আছে, সাংবাদিক হতে চায়। শুধু শুধু এক ঈর্ষাকাতর বৃদ্ধের এঁকে দেওয়া এক বেড়াটোপের মধ্যে বন্দিনী থেকে সে কেন তার জীবন নষ্ট করবে? এসব দেশে বিবাহিত সম্পর্কের বাইরে নারী পুরুষের একসঙ্গে থাকা খুব স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে। তবু বারবার মনে হচ্ছে বেচারি সরল মেয়েটি যেন কোনো কঠিন আঘাত না পায়। আজকে কর্নফ্লেক্স ও দুধ পাওয়া গেল। এ যেন হাতে চাঁদ পাওয়া। হোটেলের সামনে দোকান থেকে কয়েক প্যাকেট বিস্কুট কিনে এনে রেখেছি। এই কদিন শুধু তাতেই খুন নিবৃত্তি করছিলাম সকালে। অন্য এক টেবিলের একজন আমার নাম ধরে ডাকলো। অনেকের সঙ্গে পরিবৃত্ত হয়ে সেখানে বসে আছে গ্যাব্রিয়েল। গত কয়েকদিন সে আমাকে দেখেই অন্যদিকে মুখ ফেরাচ্ছিল। কাছে যেতেই গ্যাব্রিয়েল বলল, তোমার টিকিটের ব্যবস্থা হয়ে গেছে। তোমাকে আজই সন্ধেবেলা চলে যেতে হবে। এছাড়া আর কোনো ফ্লাইটে বুকিং পাওয়া যায়নি। কাল সকালে তুমি বোগোটা থেকে ফ্লাইট নিয়ে পৌঁছে যাবে নিউ ইয়র্কে। তুমি 9:30টার পর অফিস থেকে টিকিটটা নিয়ে যেও। আজ সন্ধেবেলা ম্যাডেলিন ছেড়ে চলে যাব, আর কাল সকালে বোগোটা থেকে নিউ ইয়র্কের ফ্লাইট। তাহলে আমি রাত্রিটা থাকবো কোথায়? গ্যাব্রিয়েল দু কাঁধ ঝাঁকিয়ে বলল, সে ব্যবস্থা তোমাকেই করতে হবে। উৎসবের শেষ অনুষ্ঠানের জন্য আমরা সবাই এখন খুব ব্যস্ত থাকব। যথাসময়ে টিকিট সংগ্রহ করতে গিয়ে প্রচুর ধন্যবাদ জানালাম গ্যাব্রিয়েলকে। সে ধন্যবাদে কিন্তু আন্তরিকতা ছিল না। মনে মনে বলছিলাম, হাত খরচের টাকাটা দিলে না। সে টাকাটার কথা এখনো মনে পড়ল না। মুখ ফুটে টাকাটা চাইতে পারি না বটে, কিন্তু গরিব বংশের ছেলে, টাকার কথা ভুলতেও পারি না। টিকিট বদলের সুসংবাদের সঙ্গে জুড়ে রইল আর একটা উদ্বেগ। ভেবেছিলাম ম্যাডেলিন থেকে বোগোটা পৌঁছে 2-1 ঘন্টা অপেক্ষা করে ধরতে পারবো পরের ফ্লাইট। এরা সে ব্যবস্থা করতে পারেনি। এক রাত কাটাতে হবে বোগোটায়। সেখানে কারুকে চিনি না। রাত্রির বেলা খুঁজতে হবে কোনো হোটেল। সে শহরে যখন তখন অশান্তির কথা সবাই জানে। আগের সকালেই কান্তিহর একটা দুঃসংবাদ দিয়েছেন। অনেক দিন ধরে ঠিক হয়ে আছে তিনি এসে পড়বেন বোগোটায় কিংবা ম্যাডেলিনে। তার সঙ্গে দেখা হবেই। কান্তিহর দুঃখিতভাবে জানিয়েছেন তিনি বোগোটায় হোটেল পর্যন্ত বুক করে রেখেছিলেন, কিন্তু হঠাৎ ঠিক হয়ে গেছে কলম্বিয়ার যে কোম্পানির সঙ্গে তার কাজের সম্পর্ক, সেখানকার লোকেরাই সদল বলে যাচ্ছে কানাডায় আলোচনার জন্যে।
অর্থাৎ এখন ইচ্ছে থাকলেও শুধু বেড়াবার জন্যও তিনি সেখানে আসতে পারছেন না। কাজের ব্যাপার। সুতরাং বলার কিছু নেই। কিন্তু এখন মনে হচ্ছে, ইস! কেন কান্তিবাবুর কাছ থেকে তার হোটেলের নামটা জেনে রাখিনি? তার বুকিংটা আমি কাজে লাগাতে পারতাম। তিনি মন্ট্রিয়াল চলে যাবেন। এখন আর তাকে ফোনে পাওয়া অসম্ভব। পুপলুকে ফোন করা যেতে পারে। আগেই দেখেছি, ওরা কম্পিউটারে ইন্টারনেটের মাধ্যমে হোটেল বুক করে খুব সহজেই। বোগোটার মতন যে কোনো শহরে কত হোটেল আছে সবই জানা যায় ইন্টারনেটে। কোনটায় কত রেট, কোনটায় ঘর খালি আছে, তারপর ক্রেডিট কার্ড দিয়ে সংরক্ষণ করা যায় পছন্দ মতো ঘর। চিঠি লিখতে হলো না, অগ্রিম টাকা পাঠাতে হলো না। কম্পিউটার নামের আশ্চর্য প্রদীপের আলাদিন ঠিক করে দিতে পারে সব কিছু। পুপলুকে ফোন করার কথা ভাবতেই মনে পড়ে গেল, এই রে, পুপলু আর চাঁদরাই যে বলেছিল এই সপ্তাহান্তে ওরা কোথায় যেন তাঁবুতে থাকতে যাবে। এখন তো ওদের পাওয়া যাবে না। পুপলুর বাবা এর আগে একা একা অনেক দেশে গেছে, নিজেই হোটেল ঠিক করে নিয়েছে। এবার যে মাথাটা টলটল করছে বলে তার বাবা বেশ ভয় পেয়ে গেছে, তা সে জানবে কি করে? যদি হৃদরোগ বা ব্লাড প্রেশার বৃদ্ধি হয়েই থাকে, তাহলে একেবারেই দুশ্চিন্তা করা উচিত নয়। টেনশনে এসব রোগ দ্রুত বৃদ্ধি পায়। মন, শান্ত হও। ফিরে এসো একটা স্থির বিন্দুতে। সব বড় শহরে অশান্তি, গন্ডগোল, মারামারি হয়। তবু তো হাজার হাজার মানুষ নিত্য যাতায়াত করে, বাস ট্রেন চলে, বিমানবন্দর সচল থাকে। আমি এ পর্যন্ত কোথাও কোনো ভয়ঙ্কর কোনো হিংস্রতার ব্যাপার দেখিনি। তার আগের দিন বা পরের দিন ঘটেছে। বোগোটাতেও কিছু হবে না। এই হোটেলের কাউন্টারে টেলিফোন ও কয়েকদিন বিছানা, চায়ের বিল মেটাতে এসে জিজ্ঞেস করলাম, আপনাদের এই হোটেলের কি কোনো শাখা আছে বোগোটায়? এরকম তো থাকে। ম্যানেজার ব্যক্তিটি বললেন, না, আমাদের সেরকম কোনো শাখা নেই। তাহলে বোগোটার কয়েকটি মাঝারি হোটেলের নাম বলে দিতে পারবেন? তিনি কয়েকটি হোটেলের নাম লিখে দিলেন এবং জানালেন বোগোটার বিমানবন্দর থেকে শহরের মূল কেন্দ্রের দূরত্ব অন্তত 7-8 মাইল। ট্যাক্সি ভাড়া নেবে অন্তত $10। ঘরে এসে সুটকেস গুছিয়ে নিলাম। মনের মধ্যে একটা কথা এখনো খচখচ করছে। বোগোটায় গিয়ে ট্যাক্সি ভাড়া আর হোটেলের খরচ আমাকেই দিতে হবে। এরা হাত খরচের টাকাটা শেষ পর্যন্ত দিল না। অন্য সবাই পেয়েছে। মধ্যবিত্ত মানসিকতা আর কাকে বলে? রাগ কমাবার জন্য ঠিক করলাম দুপুরে এখানে আর খেতে যাব না। নিউ ইয়র্কে পৌঁছে কিংবা বোগোটা থেকে গৌতম দত্তকে খবর দিলে সে কত রকম খাওয়াবে। এবং মনটাকে অন্যদিকে ফেরাবার জন্য খুঁজতে লাগলাম গান। গানের একটা মজা এই, তার সমসাময়িকতা গ্রাহ্য করে না। এরকম সময়ে যে গান মনে পড়ল, তার সঙ্গে সমসাময়িক বাস্তবতার কোনো সম্পর্ক নেই। প্রথমেই মনে পড়ল পূর্ণদাসের একটা গান, মাঝিগিরি জানি ভালো, ও ভয় পেও না বজ্রাঙ্গনা। গুনগুন করে গাইতে গাইতে তাল দিতে লাগলাম টেবিলে। এটা দাদরা, তাই না? পরের গান, প্রেম জানে না রসিক কালাচাঁদ। এটাও তো দাদরা তাল। ধা ধিন্না, তা ধিন্না। আমার যেমন বেনি তেমনি রবে চুল ভেজাব না। এটাও তো দাদরা। দাদরা নয়? তাহলে কি যত বাউল গান ও পল্লীগীতি সবই দাদরা? হে ক্ষণিকের অতিথি এলে প্রভাতে কারে চাহিয়া। এও তো ধা ধিন্না তা ধিন্না। গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। এটাও দাদরা হতে বাধ্য। তাহলে শুধু বাউল গান নয়, রবীন্দ্রসঙ্গীত সমেত অধিকাংশ বাংলা গানই দাদরা তালে। এটা কি আমার এই মুহূর্তের আবিষ্কার? আগে আর কেউ ভাবেনি? ছেলেবেলায় এরকম মনে হতো। মাঝে মাঝে দারুণ পুলকিত বোধ করতাম নিজেকে একজন আবিষ্কারক ভেবে। সীমাবদ্ধ জ্ঞান নিয়ে যে আবিষ্কারক হওয়া যায় না, এ বোধ তখনও জাগেনি। কাহার বা নয় দাদরা বাজাও, উল্টোপাল্টা মারছ চাটি। শশীকান্ত, তুমিই দেখছি আসরটাকে করবে মাটি। এই আধুনিক গানটাতেই ঠিক ধরেছিল বাংলা গানের ঝোঁক দাদরার দিকে। ধ্যাত, আমাকে দাদরায় পেয়ে বসলো নাকি? কত কাল আগে তবলা শিখেছিলাম, এখন কিছুই মনে নেই। চর্চা না থাকলে কি সহজে তাল বোঝা যায়? কাল রাত্রির থেকেই আমার এই দাদরা বাতিক হয়েছে। হয়তো সবকটাই ভুল ভাবছি। তালের নাম না জানলেও তাল ঠিক রাখা যায়। যারা কবিতা আবৃত্তি করে তারা কি সব ছন্দের নাম জানে? ভালো কইরা বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। এর কি তাল জানি না।
গান করতে করতে স্নান সেরে নিলাম। বাথরুমটা এবারেও জাহাজের মতন দুলে উঠল বটে, এমন কিছু না। কাল রাত্রিরে সত্যিই বড্ড বাড়াবাড়ি হচ্ছিল। শরীরটা এখন বেশ ঝরঝরে লাগছে। বিস্কুটের প্যাকেটগুলো শেষ করতে হবে, তাহলে আর দুপুরে ডাইনিং রুমে যাবার দরকার নেই। কারোর কাছ থেকে বিদায় নিতে হবে না। বগুড়ায় কি বিপদ হবে? না, এখন বিপদ টিপদ বাদ থাক। ফিরে গিয়ে সাথীকে নিয়ে অস্ট্রেলিয়া যাওয়ার প্রস্তুতি। সবকটা মহাদেশ না ছুঁয়ে একেবারে চলে যাওয়ার কোনো মানে হয় না। আপাতত বগুড়ার কথা চিন্তা করেও লাভ নেই। হে ক্ষণিকের অতিথি, হে নিরুপমা, হে নিরুপমা। বিদায় ম্যাডেলিন। গানের গুনগুনানি অনেক কিছুই ভুলিয়ে দেয়। এক সময় হঠাৎ খেয়াল হয়ে গেল 4:30 বেজে গেছে। আমাকে তো এখনই বিমানবন্দরে যাবার জন্য ট্যাক্সি ধরতে হবে। সুটকেস ফুটকেস নিয়ে তড়ি ঘড়ি নেমে গেলাম নিচে। লিফট চালিকা মহিলাটিকে বারবার বললাম, গ্রাসিয়াস গ্রাসিয়াস। সঞ্জীব চন্দ্রের ভাষায় এর ওষ্ঠ ভারী প্রসন্নতা ব্যঞ্জক। একদিন ইনি ভারতবর্ষ সম্পর্কে কিছু জানতে চাইছিলেন। ভাষার অসুবিধার জন্য কিছু বোঝাতেই পারিনি। এর সঙ্গে আর দেখা হবে না। নিচের কাউন্টারের কাছে উৎসব কর্তৃপক্ষের একজন প্রতিনিধি দাঁড়িয়ে বারবার ঘড়ি দেখছে। সে বলল, তোমার হাতে বেশি সময় নেই। এয়ারপোর্ট যেতে 1 ঘন্টার বেশি সময় লাগবে। যে কোনো ট্যাক্সি নেওয়া তোমার পক্ষে নিরাপদ নয়, তাই আমরা তোমার জন্য বিশেষ ট্যাক্সি ঠিক করে রেখেছি। আমার জন্য যে এটুকু চিন্তা করেছে, সেজন্য সত্যি কৃতজ্ঞ হওয়া উচিত। শুধু তাই নয়, বিমানবন্দরে পৌঁছে ট্যাক্সি চালক আমার কাছ থেকে ভাড়া নিতে চাইল না। সে সারাদিনের জন্য উৎসব কর্তৃপক্ষের সঙ্গে চুক্তিবদ্ধ। এ কথাটা না জানিয়ে সে অনায়াসেই ভাড়া নিয়ে নিতে পারত আমার কাছ থেকে। এমনকি কিছু বকশিস দিতে গেলেও সে বলল, না না, দরকার নেই। আসবার পথেও পুরো পাহাড় ডিঙ্গিয়ে আসতে হয়েছে। তাহলে সত্যিই বিমানবন্দর থেকে শহরে আসা যাওয়ার একটিই রাস্তা। ড্রাইভারটি ভাঙা ইংরেজিতে বারবার বলছিল, তুমি চিন্তা করো না, তোমাকে ঠিক সময়ে পৌঁছে দেব। এরকম ভদ্র ট্যাক্সি ড্রাইভার কখনো দেখিনি। বগুড়ার ড্রাইভারটিও একই রকম ভদ্র। একে আরো বেশি নম্বর দেওয়া উচিত, কারণ এ তো কর্তৃপক্ষের নিয়োজিত নয়, আর 10 জনের একজন। মালপত্র নিয়ে বাইরে এসে প্রথম এই ট্যাক্সি ড্রাইভারকে পেয়ে কয়েকটি হোটেলের নাম লেখা কাগজটি দেখিয়ে বললাম, এর মধ্যে কোনো একটি ভদ্রগোছের হোটেলে নিয়ে যেতে পারো? সে একটি হোটেলের নামের পাশে আঙুল রাখল। এর ভাড়া কত? $70। ঠিক আছে, এই টাকাটাও গচ্চা বলে ধরে নেওয়া যেতে পারে। লন্ডন থেকে নিউ ইয়র্ক আসার ফ্লাইটে আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছিল। সেটা উদ্ধার করে দিয়েছে কলম্বিয়ারই এক রমণী ইলিয়ানা। সুতরাং তার কিছু টাকা এখানে খরচ করলে সেটাই হবে তার প্রতি কৃতজ্ঞতা দেখানো। এ দেশকে পরিশোধ। ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, ট্যাক্সি ভাড়া কত পড়বে? সে বলল, $9 থেকে $10। অর্থাৎ এও আমাকে ঠকাবার মতলবে নেই। এরকমই তো ভাড়া হবার কথা। এখন রাত 9:30। শনিবার বলেই হয়তো রাস্তা বেশ ফাঁকা। চওড়া চওড়া রাস্তা। আপাতত বেশ সুদৃশ্য শহর। দূরে ছোট পাহাড়ের রেখা। পথে লোক বিশেষ নেই, কিন্তু গাড়ি আছে। আমার মনটা যে শুধু হালকা হয়ে আছে তাই নয়, মাথা ঘোরাটাও কম। মাঝে মাঝে শুধু যেন চিড়িক চিড়িক করছে। মাথাটা পেছনে ঘোরাতে গেলে ঘুরে যাচ্ছে সমস্ত প্রকৃতি। তাও মনে হচ্ছে এ যাত্রা বেঁচেই গেলাম। একবার নিউ ইয়র্ক পৌঁছাতে পারলে আর কোনো চিন্তা নেই। বেশ কিছুক্ষণ চলার পর ট্যাক্সিটা যখন বড় রাস্তা ছেড়ে উল্টো দিকের একটা ছোট রাস্তায় বেঁকতে যাবে, সেই সময় শুরু হয়ে গেল আকস্মিক গন্ডগোল। উল্টো দিক থেকে ছুটে আসছে প্রবল বেগে একটা গাড়ি। তার পেছনে পেছনে একটা পুলিশের গাড়ির শেয়াল ডাকের মতন আওয়াজ। এই সময় রাস্তা পার হওয়া বিপজ্জনক। সব গাড়িকে থেমে থাকতে হয়। প্রথমে আমাদের সামনে দিয়ে ছুটে গেল একটা ভ্যান। তার পেছন দিকের খোলা দরজায় দাঁড়িয়ে আছে 3-4 জন নারী পুরুষ। তাদের হাতে অটোমেটিক রাইফেলের মতন বিদঘুটে অস্ত্র। ওদের মধ্যে অস্ত্র হাতে একজন রমণী কি ইলিয়ানা? সেরকমই তো দাঁড়াবার ভঙ্গি, সেই রূপ। সত্যি না আমার চোখের ভুল? কয়েক মুহূর্তের মধ্যে পেরিয়ে গেল গাড়িটা। তারপরই পেছনের পুলিশের গাড়ি থেকে শুরু হলো গুলি চালনা। ড্রাইভারটি আমাকে বলল, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। পুলিশ ও অন্য পক্ষের গোলাগুলি চলতে লাগলো খানিকটা দূরে। তা বুঝতে পেরে ড্রাইভারটি খুব জোরে ট্যাক্সি চালিয়ে পৌঁছে গেল নির্দিষ্ট হোটেলের দরজায়। হোটেলটির সদর বন্ধ করে দেয়া হয়েছিল। আমাদের ডাকাডাকি শুনে খুলে দিল।
হোটেলের সমস্ত কর্মচারী লবিতে দাঁড়িয়ে আছে উদ্বেগ ঠোঁটে নিয়ে। কেউ কোনো কথা বলছে না। আমার বুকের মধ্যে যেন ঢেঁকি পাড় দিচ্ছে। এত কাছ থেকে গুলিগোলার ব্যাপার আর কখনো দেখিনি। ম্যাডেলিনেও দেখেছি, এখানকার সরকার ও জঙ্গিদের সম্পর্ক নিয়ে কথা উঠলেই উদ্যোক্তারা বা স্থানীয় কবিরা সবাই চুপ করে যায়। কে যে কোন জঙ্গি দলের সমর্থক তা প্রকাশ্যে জানাতে চায় না। সরকার বিরোধী কথা বললেও হয়তো বিপদ আছে। খানিক বাদে সব শব্দ থেমে গেলে আমার ঘরের বন্দোবস্ত হলো। এই হোটেলে এখন বোধহয় আর খুব কম লোকই আছে। বিশেষ সাড়া শব্দ নেই। একজন পোর্টার আমার মালপত্র পৌঁছে দিয়ে গেল 3 তলার একটি প্রশস্ত ঘরে। ঘর না বলে সেটাকে সুইট বলা উচিত। তা হোক, আমার সাধ্য মতন ভাড়া আগেই নিয়ে নিয়েছে। পোর্টার যুবকটিকে বললাম, আমার কিছু খাদ্য চাই, দুপুরে কিছু খাইনি, খিদে পেয়েছে। সে ইংরেজি জানে না, ডেকে আনছে আরেকজনকে। এই হোটেলে একজনই ইংরেজি জানে। সে মেয়েটি চলে এলো অবিলম্বে। আমি তাকে আমার খাদ্য পানীয়ের প্রয়োজনের কথা বুঝিয়ে দিয়ে বললাম, আমাকে কাল সকালেই চলে যেতে হবে। 7:30টার মধ্যে চা কিংবা কফি এনে আমাকে জাগিয়ে দিতে পারবে তো? মেয়েটি বলল, তাতে কোনো অসুবিধে নেই, ঠিক 7:30টায় চা পাবে। সে চলে যাবার জন্য উদ্যত হলে জিজ্ঞেস করলাম, কিছু যদি মনে না করো তাহলে বলো তো, একটু আগে লড়াই হলো পুলিশের সঙ্গে কাদের? মেয়েটি বলল, একটা ব্যাংক লুটের কথা শুনেছি। তারপর একটি বিপ্লবী দলের সঙ্গে এইমাত্র সংঘর্ষ হয়েছে পুলিশের। মেশিন গান ফিট করা পুলিশের এইসব গাড়িগুলো উপহার হিসেবে এসেছে ওয়াশিংটন ডিসি থেকে। সাংঘাতিক সব গাড়ি। বিপ্লবীদের মধ্যে একজন মহিলা আর একটি কিশোর মারা গেছে শুনলাম। মেয়েটি চলে যাবার পর আমি পাথরের মূর্তির মতন বসে রইলাম একটুক্ষণ। একজন মহিলা মারা গেছেন। তিনি কি ইলিয়ানা? যাহ, হতেই পারে না। আমি ভুল দেখেছি। ওই বয়সের কোনো নারী কি বিপ্লবে যোগ দেয়? দিলেও হয়তো তাত্ত্বিক হতে পারে, অন্য বিপ্লবীদের আশ্রয় দিতে পারে, কিন্তু অস্ত্র নিজের হাতে নেবে কি? নিশ্চয়ই আমি ভুল দেখেছি। চলন্ত গাড়িতে কয়েক মুহূর্ত, ভুল তো হতেই পারে। ইলিয়ানা নয়, অন্য কেউ। অবশ্যই এখানকার বিপ্লব কিংবা নাশকতা কিংবা সন্ত্রাসবাদ নিয়ে আমার জ্ঞান কতটুকু। মধ্যবয়স্কা মহিলা কিংবা সেই বয়সের পুরুষরা অস্ত্র ধরে কিনা সে সম্পর্কেও আমার ধারণা নেই। তবু ইলিয়ানা আমার সামনে এসে প্রাণ দেবে, অথচ তার সঙ্গে একটাও কথা বলার সুযোগ হবে না, এটা যেন বড় বেশি বাড়াবাড়ি। এত সব যুক্তির তোল করার পরেও মনটা ভারী হয়ে আসে। চোখ বুজে আমি ধ্যান করতে বসি। কোনো আরাধ্য দেবতা নেই, ধর্ম নেই, ঈশ্বর নেই, তবু ধ্যান, তীব্র একাগ্রতা। নিঃশব্দে বলতে থাকি, ইলিয়ানা, তুমি আজ এখানে ছিলে না, তুমি মরতে পারো না। আমার তীব্র ইচ্ছে শক্তি দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখবই। তুমি বেঁচে থাকো। তুমি সহসা চলে গেলে পৃথিবী অসুন্দর হয়ে যাবে। তোমাকে বাঁচতেই হবে। আমার আয়ুর কিছুটা দিয়ে দিচ্ছি তোমাকে। তুমি আমার যা উপকার করেছিলে তার তুলনায় এই প্রতিদান তো সামান্য। তুমি বেঁচে থাকো। ইলিয়ানা, আমি একজন রূপের পূজারী। কোনো দিন হয়তো তোমাকে আর দেখব না, তবু তোমাকে বাঁচিয়ে রাখতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই সে বেঁচে আছে। এতক্ষণ আমি পড়ে শোনালাম সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভ্রমণ কাহিনী বিজনে নিজের সঙ্গে এর শেষ পর্ব। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। খুব শীঘ্রই আমাদের পরবর্তী উপন্যাস আসতে যাচ্ছে, শোনার আমন্ত্রণ রইল। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।